আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। লিখছি আমি সাব্বির আহমেদ। আমার বাসা টাঙ্গাইল জেলার গোপালপুর থানায়, আর সেই 2013 সাল থেকে ভূত FM শুনে আসছি। আমি প্রথম ভূত.com-এ একটি ঘটনা শেয়ার করছি। ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া। এই ঘটনাটি ঢাকা শহরের একটি স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটির ভেতরে ঘটে। এই ইউনিভার্সিটির নামটি আমি বলতে চাচ্ছি না। ঘটনার সময় আমি এই ইউনিভার্সিটির একজন গার্ড ছিলাম। 2020 সালের এপ্রিল মাসের ঘটনা। তখনও কোভিডের জন্য সবকিছু বন্ধ ছিল, ইউনিভার্সিটিও তাই। শুধু ইউনিভার্সিটিতে ছিলাম আমরা কয়েকজন সিকিউরিটি গার্ড। আমি কিছুদিন হয় সিকিউরিটি গার্ড হিসেবে জয়েন করেছি। আমাদের সিকিউরিটি ডিউটিতে নাইট ডিউটি করতে হয়, আপনারা সবাই জানেন। তো একদিন আমাকেও আমাদের সুপারভাইজার বলল, তোমাকে এখানে নাইট ডিউটি করতে হবে। আমি বললাম ঠিক আছে। চলে আসলাম রাত 10টার দিকে। সুপারভাইজার আমাকে আমার ডিউটি বুঝিয়ে দিলেন। থাকতে হবে নর্থ ওয়েস্ট কর্নারে, এবং আমার চেয়ে 300 ফিট দূরে আরেকজনকে ডিউটি দেওয়া হয়েছে, তার পোস্ট সাউথ ওয়েস্ট কর্নারে। আমি প্রথম নাইট ডিউটি করছি। আমার একটু ভয় করছে। এমনিতেই কোভিডের জন্য সবকিছু বন্ধ, চারিদিক নীরব, অন্ধকার। ইউনিভার্সিটির কিছু লাইট জ্বলছে। আমি যেখানে বসে ডিউটি করছি তার পেছনে প্রাচীর বা দেয়াল। প্রাচীরের পেছনে বস্তি। আমি কানে ইয়ারফোন লাগিয়ে বসে আছি। গান শুনতে শুনতে দেখি রাত 12টা। আমার চোখে ঘুম আসছে। আমি চেয়ারে মাথা ঠেকিয়ে বসে রইলাম। হঠাৎ করে চোখের সামনে দিয়ে কালো একটা অবয়বের মতো কিছু একটা দৌড়ে চলে গেল। আমি ভাবলাম এটা আমার মনের ভুল, কারণ আমার তখন ঘুম ঘুম পাচ্ছিল। তারপর আমি আমার চেয়ারে মাথা দিয়ে বসলাম, মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কানে এলো একটা শব্দ। প্রাচীর থেকে কি যেন লাফিয়ে লাফিয়ে পড়ছে মাটিতে। ডুব ডুব আওয়াজে আমার চোখ খুলে গেল। টর্চ লাইট ধরলাম। দেখতে পেলাম মানুষের মতো কয়েকজন দৌড়ে ইউনিভার্সিটির পেছনের গেট দিয়ে ওপরের দিকে যাচ্ছে। আমি ভাবলাম এটা অবশ্যই চোর। আমি ওই কর্নারে লোকটিকে ডাক দিলাম দূর থেকে। সে আসলো। আমি আমার সুপারভাইজারকে ফোন দিলাম। সুপারভাইজার বলল, তুমি পেছনে পেছনে যাও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আমি পেছনে পেছনে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে একদম 5 তলায় উঠে গেলাম। উঠে দেখি কেউ নেই। আমি আরো উপরে উঠতে লাগলাম। উঠতে উঠতে একদম ছাদে চলে আসলাম। ছাদে উঠে যা দেখলাম তা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। ছাদে উঠে দেখি 3 দানব আকৃতির বিশাল বিশাল দানব দাঁড়িয়ে আছে। তাদের হাইট হবে 15 থেকে 20 ফুট। আমাকে দেখে তারা হাসছে। আমি ভয়ে কাঁপতে শুরু করি। দানব আকৃতির মানুষগুলো আমার দিকে এগিয়ে আসছে। আমি সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যাই। পরে আমি নিজেকে আবিষ্কার করি গার্ডরুমে। পরে আমার সুপারভাইজারের কাছে জানতে পারি সে নাকি আমাকে খুঁজতে খুঁজতে এত দূর ছাদে চলে এসেছে এবং আমাকে এখানে সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখেছে। আমি পরে আরো শুনতে পাই নর্থ ওয়েস্ট কর্নার, সেখানে আগে শ্মশান ছিল। এরকম ঘটনা কি প্রায় ঘটে, এবং 2012 সালে একটি সিকিউরিটি গার্ড এখানে মারা যায়। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম। যারা শুনলেন তাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন। এই ঘটনাটিও একটি ইমেল নিয়ে, ইমেল থেকে পাওয়া, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের অনেক ভালো লাগবে। পড়ছি। হ্যালো রাসেল ভাইয়া, আমার নাম ভিক্টর। আমি কানাডার নিউ ফাউন্ডল্যান্ড, এই জায়গায় নিউ ফাউন্ডল্যান্ডে সেন্ট জনস শহরে থাকি। আমি এখানে দীর্ঘ 3 বছর ধরে আছি পড়াশোনার জন্য। I must tell you রাসেল ভাই, আমি ভূত FM এর অনেক বড় ফ্যান এবং 2014 সাল থেকে শুনে আসছি। সবসময় চেয়েছিলাম যে আপনাকে ঘটনা পাঠাবো, কিন্তু সময়ের অভাবে পাঠাতে পারিনি। লাস্ট উইকে যখন বাবু ভাই সেন্ট জনস নিয়ে কথা তোলেন, তখন আমি কিছুটা খুশি হই এবং অবাক হই যে এইখানেরও ঘটনা আছে আপনাদের কাছে। তখন ভাবলাম আমার নিজেরও ঘটনা পাঠানো উচিত, তাই আজকে লিখে ফেললাম।
যাই হোক, ঘটনাতে আসা যাক। ঘটনাটি ঘটে আমার কাজের এক বন্ধুর সাথে। তার নাম হলো জনি। এটা রিয়েল নেম না, ছদ্মনাম। সে নিজে একজন কানাডিয়ান এবং ভূত প্রেত তার কোনো বিশ্বাস নেই এগুলোতে। একদিন কাজ শেষে আমরা দুইজন কথা বলছিলাম এবং হঠাৎ ভূতের টপিক উঠল। তখন সে আমার সাথে তার ঘটনাটি শেয়ার করে। সে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। আমি কাজ থেকে রাত 10:30 বের হই। গাড়ি করে বাসায় গেলাম। গিয়ে স্নান করে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। সবকিছু স্বাভাবিকভাবেই ছিল তখন পর্যন্ত। হঠাৎ ঘুমের মাঝখানে উঠে গেলাম। চোখ খুলে আশপাশ দেখছিলাম। আমি কিন্তু তখনও শোয়া। যখন অন্ধকারে একটু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, তখন খেয়াল করলাম যে আমার পড়ার টেবিলের পাশের চেয়ারে কেউ একজন বসা। সে একদম সোজা হয়ে বসেছিল এবং কোনো নড়াচড়া করছিল না, শুধু আমার দিকে চেয়েছিল। ওই অন্ধকারেও আমি খেয়াল করলাম যে তার নীল চোখ, কারণ এমন মনে হচ্ছিল যেন তার চোখ জ্বলে উঠছে। আমি ভয় পাচ্ছিলাম এবং রাগ হচ্ছিল, কারণ একজন অচেনা ব্যক্তি আমার রুমে কেন আসবে। আমি শুয়ে শুয়ে জিজ্ঞেস করলাম, কে তুমি? তখন আমার কানে এক কর্কশ গলা ভেসে আসলো। আমি এবং একটি মাত্র শব্দ শুনতে পেলাম, রেপার। আমি ভাবলাম এটা মনে হয় আমার ভাইয়ার কোনো প্র্যাঙ্ক। তাই আমি রেগে উঠলাম, রেগে উঠতে লাগলাম এবং তখনই চেয়ার থেকে সে আমার উঠে এসে আমার কাঁধে হাত দেয়। আমি জানি না কি হলো, কিন্তু আমি বুঝতে পারলাম যে আমি আর আমার রুমে নেই। আমি ঠান্ডা শক্ত মাটির ওপরে বসেছিলাম এবং চারিদিকে শুধু গাছ আর গাছ। আমি উঠে সাহায্যের জন্য চিৎকার করলাম, কিন্তু কারো কোনো অস্তিত্ব টের পেলাম না। তাই আশেপাশের পরিবেশ লক্ষ্য করলাম এবং বুঝলাম আমি এক সরু রাস্তার মাঝখানে দাঁড়ানো। হঠাৎ মাটি কাঁপা শুরু করলো এবং আমার পেছন থেকে আসা কিছু শব্দ আমি শুনতে পেলাম। কিছুক্ষণ পরে একটা জিপ আমার সামনে এসে থামে এবং পাশের দরজাটা খুলে যায়। ড্রাইভারের দিকে তাকাতেই দেখি যে ওই আমার রুমে বসে থাকা লোকটাই। এবার ওনার চেহারা পুরো দেখতে পাচ্ছিলাম এবং উনি একটা গোল টুপি পরেছিলেন। ওনাকে দেখতে একজন স্বাভাবিক সাদা চামড়ার ব্যক্তি মনে হচ্ছিল, প্রায় 35 বছর বয়স। এবং উনি আমাকে ওনার গাড়িতে উঠতে বললেন। আমি কিছু না ভাবতে পেরে গাড়িতে উঠে পড়ি। আমি দরজা বন্ধ করে সিট বেল্টটি আমার সাইড থেকে টেনে নিয়ে লক করলাম। সাথে সাথে গাড়ি চলা শুরু করলো এবং অনেক স্পিড নিয়ে চলা শুরু করলো। মনে হচ্ছিল 200 কিলোমিটার/আওয়ার এই বেশি গাড়িটি ছুটছে। আমি ওনাকে বললাম গাড়িটি স্লো করতে, কিন্তু উনি কোনো কথাই শুনলেন না। তখনই আমি খেয়াল করলাম যে রাস্তার শেষে সমুদ্র, আর ঠিক ওদিকেই আমরা যাচ্ছি। আমি কিছু ভাবতে না পেরে চোখ বন্ধ করলাম, আর কতক্ষণ পরে বুঝলাম যে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। চোখ খুলতেই দেখি আমরা আর মাটিতে নেই। জানালা দিয়ে নিচে তাকাতেই দেখলাম অনেক মেঘ এবং বুঝলাম আমরা আকাশে। অনেক ঠান্ডা বাতাস বইছিল এবং আমার হাত পা পুরো বরফ হয়ে যাচ্ছিল। তখনই প্রথমবার তিনি মুখ খুললেন। উনি ওনার পরিচয় দিলেন। আমি বললাম, রিপার। ওনার নাম রেইকার। উনি মানুষের মৃত্যুর আগে এসে আত্মা নিয়ে যান। আমি কিছু না বুঝতে পেরে ওনার দিকে তাকিয়ে শুধু একটু মুচকি হাসি দিলাম এবং উনিও আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন। তারপর উনি আমাকে বললেন যদি আমি চাই তাহলে উনি আমার জন্য একটি অন্য উপায় বের করতে পারেন। ওনার অফার ছিল যে উনি ওনার কাছে আমি আমার আত্মাটি যদি বিক্রি করে দেই অর্থাৎ বেচে দেই, উনি আমাকে আমার জীবন ফেরত দেবেন এবং 47 বছর বাঁচার সুযোগ দেবেন। আমি শুধু বাসায় কখন যাব ভাবছিলাম, তাই কোনো সিরিয়াস চিন্তা না করে বললাম যে আমি আত্মা আপনাকে দিয়ে দেব। উনি ওনার বাম হাত বাড়িয়ে দিলেন এবং আমিও আমার বাম হাত বাড়িয়ে দিলাম। হ্যান্ডশেক করার সাথে সাথে আমি গাড়ি থেকে পড়ে যাই। চোখের পলকে আমি নিজেকে আবিষ্কার করি আমার রুমে। তারপর উঠে
বাতি জ্বালিয়ে ঘর চেক করি আর লক্ষ্য করি যে উনি যে চেয়ারটিতে বসা ছিল ওটাই ওটা একই স্থানে আছে, এবং তখনই আমি ভয় পেলাম কারণ চেয়ারটি ঘুমানোর আগে আমি ওখানে রাখিনি। মানে উনি যে ওই চেয়ারে বসেছিলেন তা আসলেই সত্যি ঘটেছে। আমি আর কোনো কিছু না ঠিক করে আবার ঘুমিয়ে পড়লাম। ওদিনের পর থেকে আমার আর ভালো মতো ঘুম হয় না। এটাই ছিল ভাইয়া কাহিনী। আশা করি ভালো লাগবে। আগেই মাফ চেয়ে নিচ্ছি কারণ আমার এই বন্ধু এই বিষয়ে কোনো কথা জানাতে চায় না কাউকে, কোনো প্রমাণ নেই। আমাকে কথা দিয়ে বলেছে যে এটি পুরোপুরি সত্য ঘটনা, অনেক কষ্ট করে বাংলায় টাইপ করেছি, তাই ভুল হলে ক্ষমা করবেন। চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, এবং প্রথম অতিথির কাছে যাওয়ার আগে একটা কিছু বলে নিই আমি, সেটা হচ্ছে অনেকদিন পরে তার কাছ থেকে আমি যেটা শুনলাম সেটাতে আমাকে আমার ভয়ে শিউরে উঠতে হয়েছে, এবং একটা বিষয় তিনি আমাকে অফার করেছিলেন যেটা আমি ঠিক সাহস করিনি। তবে আপনারা যদি কেউ সাহস করেন করতে পারেন, তার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন তার ঘটনাটা শুনি, তারপরে বলবো যে কি তিনি অফার করেছিলেন। এন্ড ইটস আ ভেরি স্পেশাল স্টোরি, এবং আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা কোনো দিকে না যেয়ে চুপচাপ এই ঘটনাটি শুনুন। আমি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, আই ক্যান গ্যারান্টি ইউ যে আপনাদের ভালো লাগবে। সো আমরা চলে যাচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, এবং এটা বাস্তব একটা ঘটনা, তার জীবনের নিজের ঘটনা। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমার নাম আরিফ, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি যাত্রাবাড়ি থেকে। আপনার ঘটনায় যাই। আমি শুধু ঘটনায় চলে যাচ্ছি। আমার স্টোরিটা হলো আপনার 2004 থেকে 5-এর মাঝামাঝি সময়। আমি এসএসসি কমপ্লিট করার পর ঢাকাতে আসি। ঢাকাতে আমার এসএসসি রেজাল্ট তেমন একটা ভালো ছিল না দেখে আমি একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিই। অ্যাডমিশন নেওয়ার 2-3 দিন ক্লাস করার পর ভাবলাম যে ঢাকাতে আসছি, একটু ঘুরে আসি। দেন আমি আপনার আমাদের যাত্রাবাড়ি চৌরাস্তা মোড় থেকে ইসের উদ্দেশ্যে, সদরঘাটের উদ্দেশ্যে, যে সদরঘাট যাবো, কিছু লঞ্চ তো দেখে আসি আর সদরঘাটটাও দেখে আসি কিরকম। তো আপনার সদরঘাটের উদ্দেশ্যে যখন যাবো যাত্রাবাড়ি চৌরাস্তার ওইখান থেকে আপনি রিক্সা নেবো। তো রিক্সা আমি বারবার আপনার রিক্সা খুঁজছিলাম। তো রিক্সা স্বাভাবিক ভাড়া ওই সময় যেতে ছিল 30 টাকা, 40 টাকা এরকম। কিন্তু ভাড়াটা মানে আমি যতগুলো রিক্সা জিজ্ঞেস করতেছি আমার কাছে ভাড়াটা অস্বাভাবিক লাগতেছিল। যেমন সাপোজ কেউ 80 টাকা, কেউ 70 টাকা, কেউ 60 টাকা এরকম চাচ্ছিল। তো আমি এক ধরনের দরকার শেষ করতেছি যে না ভাই, এটা তো হয় না, এই ভাড়া 40 টাকা, 30 টাকা ভাড়া নাহলে 40 টাকা না, মানে অনেক বেশি টাকা। হ্যাঁ অনেক বেশি চাচ্ছিল। তো তার মধ্যে একজন রিক্সা বলছে মামা একজন তো 40 টাকা আমি দিতাম, বাট আপনার 2 জন মানুষ 40 টাকা কেমন হয়? 2 জন মানুষ মানে আমার সাথে কেউ নাই। আপনি না, একাই ছিলেন? আমি একাই ছিলাম। এটা খুব অদ্ভুত ব্যাপার কিন্তু, যে আপনি একাই ছিলেন কিন্তু ওনারা মনে করছে যে আমার সাথে আরেকজন আছে। আরেকজন, বাট আমার সাথে কিন্তু কেউ না, আমি একা। তা আমি ভাবলাম যে হয়তো রাস্তা কাউকে দেখে ও ভাবতেছে যে আমার সাথে কেউ আছে। দেন আমি আশেপাশে তাকে বললাম যে না মামা, আমি তো একা। না মামা, আপনার পাশেই তো আপু দাঁড়িয়ে আছে, আপুও তো যাবে। তারপর 2 জন মানুষ 40 টাকা ভাড়া, এটা কি হয়? তা আমি জিনিসটা আর কি আমার তখন নলেজ আসলো না। আমি মেন্টালিটি আমি ক্লিয়ার করতে পারতেছি না, যে ও বারবার বলতেছে যে আপু আছে পাশে, আপু যাবে। এটা আমি ভাবলাম যে ওর হয়তো মেন্টালিটি সিক, বা আমার হয়তো মেন্টালিটিতে প্রবলেম হইতেছে, ওই বাদ দিই। ওর বাদে আমি 2-3টা রিক্সা ট্রাই করি, একই অবস্থা। তো আমি লাস্টে ভাবলাম হয়তো বা নতুন ঢাকাতে আসছি, মানে যাই হোক, বা আমার মেন্টালিটিতে প্রবলেম হইতেছে, যাই হারাক আমি যাই। তো দেন আমি রিক্সায় ওঠার পর ফলো করি যে রিক্সা সাধারণত একা উঠলে মাঝামাঝিতে আমরা বসি, বাট আমি একটা কর্নারে বসছি। আমি ফিল করতেছি যে আমার পাশে কেউ আছে, মানে আমি এক পাশ থেকে আরেক পাশে যেতে পারতেছি না। আমি আমার মানে একটা মানুষের বসলে কিন্তু তার শরীরের যে একটা তাপমাত্রা কিন্তু বোঝা যায় যে আমার পাশে কেউ আছে, আমি ওই পাশে যেতে পারতেছি না। আমি ব্যাপারটাকে নর্মাল করে নিয়ে আমি সদরঘাট ঘুরি, ঢুকে অনেকক্ষণ দেখার পর সন্ধ্যা ঠিক 7:30-7টার দিকে আমি আবার যাত্রাবাড়ি ব্যাক করবো। তো রিক্সাওয়ালা একই অবস্থা, ওই আপনার 2-3টা রিক্সাওয়ালা জিজ্ঞেস করলাম, ওদের একই অবস্থা, আমার 2 জন যাবেন, এই টাকা ভাড়া। ঠিক আছে, আজকে 2 জন যেহেতু ভাগ্যে যাই। তো আবার ওই টাকা ভাড়া দিয়ে আমি যাত্রাবাড়ি চলে আসি। চলে আসার পর আমার তখন পার্সোনাল কোনো রুম ছিল না। আমি আর আমার ছোট ভাই একসাথে একটা রুমে থাকতাম। তো আমার ছোট ভাইয়ের ফ্রেন্ডের বার্থডে অথবা কিছু একটা ছিল, আমার ঠিক এক্স্যাক্টলি এখন মনে পড়তেছে না। ও ওই দিন রাতে আমার সাথে ছিল না। তো আমি একাই রাতে স্টে করি আমার রুমে। রাত ঠিক 10টার দিকে মনে হয়, আমি যেহেতু গ্রাম থেকে নতুন নতুন ঢাকা আসছি, 10টা মানে আমার কাছে অনেক রাত। অনেক রাত। হ্যাঁ, যেহেতু আমরা গ্রামের মানুষ, 8টা-9টা বাজে আমরা ঘুমিয়ে পড়ি।
তো 10টা মানে অনেক রাত আমি ঘুমিয়ে পড়ার জন্য রেডি হই, এবার নিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমার রুমে চলে যাই। দরজাটা লক করি না, যেহেতু একা সিঙ্গেল মানুষ আপনার, এই জন্য আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর হঠাৎ করে আমি রাত 1টা মানে 1টা-1টার দিকে আমার ঘুম ভাঙে আমার মার কান্নার আওয়াজ। আমার মা পাশে বসে কান্না করতেছে, পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে আর আমার মাথায় পানি ঢালতেছে। তো আমি জিনিসটা আর কি তেমন একটা মানে আমলে নেই না। তো আমি আমার মামারে বলতেছি কি হয়েছে মা? তো উনি আমার বলতেছে যে কি হয়েছে তোমার, তুমি কি করতেছিলে, বাসায় কে আসছে তোমার সাথে? আমি না আমার সাথে কেউ আসেনি। তোমার বাবা ভালো মতো রুম টুম চেক করলো, লাইট টাইট জ্বালে, না কেউ নেই। ওনারা ধারণা করছেন যে আপনার সঙ্গে কেউ এসছে। আচ্ছা। আর ব্যাপারটা ক্লিয়ারলি এইরকম যে ওনারা নাকি নিজের চোখে দেখছে অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ যে রিলেশনটা হয়, আমি অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ খাটে ওই রিলেশনটা করতেছি। আচ্ছা। তো আমি অত কিছু তো ওই সময় আমাকে কিছু বলে না, আমার বললো যে তুমি উঠো, উঠে যাও গোসল করো। আমি আসলে হিন্দু তো, স্নান করো, স্নান করে তারপর তুমি ফ্রেশে তারপর ঘুমাও, মাথায় ভালো মতো তেল টেল দিয়ে, তোমার হয়তো সমস্যা। তো আমি মাথায় ভালো মতো দিয়ে আমি আমার ওইরকম কোনো না, আমার উইকনেস তো না, ওইরকম নেই। আমি ভাবলাম যে আমার মনে হয় ওনাদের কিছু ভুল টুল দেখছে, আমি উড়িয়ে দিলাম। আমি শুয়ে পড়লাম, জাস্ট ঘুমালাম। আপনার ঘরে কেউ ছিল না, কিন্তু ওনারা দেখতে পাচ্ছে। ওনারা দেখতে পাচ্ছে যে আমার সাথে মানে সবসময় যেটা হয় যে মানুষ দেখে, অন্যরা দেখতে পায় না, কিন্তু আপনার আমার ক্ষেত্রে উল্টা হয়েছে যে আপনার সঙ্গে সবাই একজনকে দেখতে পাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছেন না। খুবই অদ্ভুত ব্যাপার। এইটাই অদ্ভুত। তা আমি পরদিন কলেজের উদ্দেশ্যে যাই। কলেজে যাওয়ার পর ক্লাসে আমাদের ডেস্ক শেয়ার সিস্টেম, তো আমার পাশে সবসময় দেখা যেত ফিল আপ একটা রুমে আমরা 40-45 জনের মতো স্টুডেন্ট থাকতাম। তো ফিল আপ হয়ে যায় আমার পাশে যে আমার বাম পাশে, আমার এখনো মনে আছে একজাক্টলি, আমার বাম পাশে যে কোড নাম্বারের ওইটা ফিল আপ হয়ে গেছে। আমার ডান পাশে যে যে চেয়ারটা, মানে ডেস্ক চেয়ারটা, ওইটার ভিতরে কেউ বসছে না। আচ্ছা। তো সবাই শুধু অন্য গুলাতে চলে যেত। তো আমি ভাবতেছি কি দিতেছে ওকে, সবাই অন্যান্য দিন তো 2-3 দিন ক্লাস করলাম, সবাই তো এসে বসে পাচ্ছে, বাট আমার পাশে আজকে কেউ বসতেছে না। আচ্ছা। আমার পাশে যে আমার ফ্রেন্ডটা, মানে আমার সাথে যে বসতে বলতে, ভাইয়া কি নামটা জানো তো? কেন বললো কি নাম জানো মানে? তো তোমার পাশে বসতে কি আজব, আমার পাশে কে বসলো? এই যে তোমার পাশে বসা মেয়েটা দেখতে তো খুব সুন্দরী, কে নামটা? মানে কলেজ লাইফের যা হয় আর কি, একটা মেয়ে নতুন মেয়েকে দেখলে নতুন আসতে মনে হয় নাম টাম জিজ্ঞেস করো না। আমি বললাম যে ভাই তোমার মনে হয় কোনো ভুল হইতেছে, আমার পাশে কেউ নাই। ভাই মজা নিও না, তোমার কি কাজিন টাজিন বা তোমার কি গার্লফ্রেন্ড? আমি না ভাই, আমার কিছুই না। তো বলতে বলতে সারা রুমে আইসা করলো, তো আর ওই টপিকে গেলাম না। আমরা ক্লাস করলাম, তো বারবার এরকম হইতেছে দেখে আমি আমার মনে হয় 3টা ক্লাস করে আমি বের হয়ে চলে আসি। বের হয়ে চলে বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর আমি আমার মায়ের কাছে ব্যাপারটা শেয়ার করি যে মা, আমার তো কালকে থেকে এরকম এরকম খাতে। তো আমাদের ওইখানে যাত্রাবাড়িতে যারা থাকে তারা মেবি জানে যে যাত্রাবাড়ি থেকে স্বামীবাগ একটা মন্দির আছে, এই আপনার ইস্কন মন্দির, বা লোকনাথের একটা মন্দির আছে, শক্তি গেট, শক্তি ওষুধালয় নামে ইস্কনের একটা মন্দির আছে, ওইখানে আমাকে নিয়ে যায়। এই জায়গায় ওই আপনার গুরুদেব যাদের বলা হয়, যারা এই বিভিন্ন এই তন্ত্র মন্ত্র সাধনা করে, ওনাদের একজনের সামনে আমাকে নিয়ে যাওয়ার পর উনি বলে যে, উনি আমায় দেখে বলতেছে সরি মাপতে আমি পারবো না। কিছু বলার আগে আমাকে দেখে বলতেছে আমি মাপতে আমি পারবো না। আচ্ছা। আমি এই কিছু তা আমার মা বলতেছে মানে ঠাকুর বলে ই করে তো সম্বোধন করে, তো যে ঠাকুর তো আপনি একটু দেখেন না, পারবো না, আমার মাফ করে দেন, আমি এর মধ্যে নাই। তো আমরা ওইখান থেকে ব্যাক করে চলে আসি। আমার মা খুব টেনশনে পড়ে যায়। তো আমার সিদ্ধান্ত হয় যে যাক 7-8 দিন মাত্র ঢাকা আসতে, একটা কাজ করি, দেশের থেকে আসতে যেহেতু হয়তো বা ঢাকায় একটা প্রবলেমটা হয়েছে, ওরা আমি দেশে পাঠিয়ে দিই। আচ্ছা। তো আমাকে দেন কি করলো, আমার দেশে পাঠিয়ে দিল। তো দেশে পাঠানোর পর আমি দেশে আসলে এক্স্যাক্টলি ঠিকানাটা বলতেছি না, আমি চাঁদপুরের নিকটস্থ কোন একটা গ্রামে আর কি, আচ্ছা গ্রামটার নামে বলি, কিন্তু এটা বলতেছি না, মতলব। আচ্ছা, মতলবে। চাঁদপুর মতলব নামে একটা গ্রাম আছে, ওই গ্রামে আমি মতলব ডিগ্রি কলেজ ওইখানে ভর্তি হই। ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার পর ক্লাস করা শুরু করি। আচ্ছা। তো 2 দিন আমাদের বাড়িটা হলো ওই মতলবে আপনার এই দোতলা সিস্টেম, দোতলা হলো আপনার টিনের, আপনার মাঝখানে যে পাটাতো, এই দোতলা যে মাঝখানে পাটাতনটা, ওটা ছাদের পরিবর্তে হলো কাঠ। আচ্ছা। আর উপরে হলো চাল। আমি দোতলায় থাকতাম, আর নিচ তলায় আমার নানা নানি। আমার নানা নানি একমাত্র মেয়ে, আমার মা তো আর বাসায় কেউ নেই, আমরা 3 জনই। নানা নানি দেশের বাড়িতে সাধারণত 7:30-8টা এনাফ ঘুমিয়ে পড়ে। তো 8টা বাজে যখন, 8:30-9টার দিকে আমিও ঘুমাবো।
তো আমার পাশে আবার বারান্দা, একটা ছোট্ট ব্যালকনির মতো। তো এখানে গিয়ে একটু দাঁড়িয়ে আমার একটু হ্যাবিট ছিল স্মোকিং করা, তো আমি একটু স্মোকিং করতেছিলাম। এই ফার্স্ট টাইম ফিল করি যে আমার পাশে কেউ দাঁড়ানো। এবার আপনি এবার আমি ফিল করতেছি, ওকে, নোট একটু কাইন্ডলি নোট করবেন, হ্যাঁ। আমি ফিল করতেছি আমার পাশে একজন দাঁড়ানো। মানে অতটা ওইভাবে আমি একটা কথা বলি আসল ভাই, এই ঘটনার মধ্যে অনেকে মনে করে যে রাত জেগে রাত এখন প্রায় 12টা 12টা 1টা বাজে ফান করার জন্য বানিয়ে অনেক ধরনের মিক্স করে এখানে মানে বলতে আসে, কিন্তু যার সাথে ঘটে সে বুঝে যে কষ্টটা কতটুকু, ঠিক না? ভাই আপনার ফান করার জন্য বা ইসের জন্য কিন্তু এখানে কেউ আমার মনে হয় না আসে, খুব কম সংখ্যক, ঠিক না? রাত 12টা বাজে এখানে ফান করতে আসে না। তো আমার পাশে যখন আমি দেখি, আমি ফার্স্ট তাকে দেখি, চুলগুলো অনেক বড় ছিল, মোটামুটি দেখতো এই প্রথম আপনি আমি যাকে সবাই বলতো যে আচ্ছা, আমি দেখে টোটালি ব্ল্যাঙ্ক। হঠাৎ মানে এটা আমার ইসির মধ্যে আসলাম, তারপর ভাবলাম যে হয়তো বা গ্রামে কেউ আসবে। তো আমি ওর দিকে তাকাই, অপূর্ব সুন্দর, অনেক সুন্দর কিউট প্লেস একটা মেয়ে। আমি বলবো না যে আপনার ওই স্যান্ডটা শেখায় আসে আতরে গন্ধ আসুক, একদম নর্মাল, একদম এজ এ ম্যান, মানে উম্যান, আপনি যা বলেন। তো ও আমাকে বলতেছে ঢাকা থেকে চলে আসলা, কাজটা কি ঠিক করলা? এখন তো আরো প্রবলেম বেশি হবে, ঢাকা থেকে চলে আসলা কেন? ঢাকা থেকে চলে আসতে কেন, ঢাকাতে প্রবলেম হয় দিদি তো চলে আসতে, এটা কেন আসতে কি হয়েছে, আসতো বুঝবা। ওইটুকু ওর সাথে আমার কথা। তারপর আমি মনে করলাম যে হয়তো আমি সারাদিন নিয়ে মানে কি বলে ট্রাভেলিং করছি, আমার ঈদ থেকে হইতেছে, আমি শুইতে চলে যাই। ওদিন থেকে যে এই আমার লাইফে ভাই খারাপ সময় স্টার্ট হয়। টানা একটা বছর সে আমার সাথে ছিল, আমার অনেক হেল্প করছে, আমি করতে পারবো না। আমার এসএসসিতে রেজাল্ট অনেক খারাপ ছিল, আমি আগে বলছি, কিন্তু আর আমি সায়েন্সের স্টুডেন্ট, আমার কেমিস্ট্রি প্লাস হলো ফিজিক্স, দুইটা সাবজেক্ট আমি অনেক উইক ছিলাম, অনেক উইক। তো আমি আবার ওই কলেজ উইটে হায়ার ম্যাথটা আমার অপশনাল সাবজেক্ট হিসেবে নিই, হায়ার ম্যাথটা। হ্যাঁ, আমি ভাবছিলাম যে এবার মনে হয় শেষ, যদি এই সমস্যা একটা হবে না। হ্যাঁ, ও আসার পর যে ও আসার পর যখন আমি মনে করেন ফার্স্ট নাইট অ্যাজ এ হাজবেন্ড ওয়াইফ যে রিলেশনটা হয়, এই রিলেশন চলতে থাকে, মানে প্রতি রাতে আমার ইচ্ছা হোক অনিচ্ছা হোক, আমার ইচ্ছার বিরুদ্ধে হলেও ওই রিলেশনটা চলে। তা আমি মেন্টালি শারীরিক ভাবে না উইক, অদ্ভুত লাগছে আমার কাছে সবকিছুই। তারপরে কি হলো? আমি আপনাকে তারপর বলতেছি যে কি, তখন আমার কাছে মানে কি বলবো, ভাষা প্রকাশ করার মতো না, বাট আমার গ্রোথটা এত পরিমাণে বাড়তেছিল সবার কাছে, যেটা অদ্ভুত লাগতো। মানে আপনি পড়াশোনায় ভালো করছেন, এত পরিমাণে ভালো যে আমি মানে আপনার এইচএসসি কিভাবে ভালো করতেন পড়াশোনায়? কি হতো আপনার? আমার পড়াশোনাতে আমি সারাদিন পড়তামই না, পড়তেন না? কেমিস্ট্রি ফিও বুঝতাম না, কিন্তু দেখা যেত কি অটোমেটিকলি আমি পরীক্ষা হলে বসতাম, আমার মনে হতো যে আমি অটোমেটিকলি আমার হাত চলতো। আচ্ছা, টু বি অনেস্ট, আমি মানুষ কিভাবে নিবে জানি না, আমি নিজে একজন সায়েন্সের স্টুডেন্ট, আমার এগুলো বিলিভ করার কথা না, কিন্তু তারপর আমি বলতেছি। আলিয়া এখানে মানে একজন গেস্ট আছে, ডাক্তার আলী, আমি ওনার স্টোরি শুনি, তো ওনারও তো ডাক্তার, তো ওনাদেরও তো এগুলোর ভিতর দিয়ে যাইতেছে। তা আমি বলতেছি যে তারপর আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি চ্যালেঞ্জটা নিতে পারবো, এখানে বসে আমার সাথে চ্যালেঞ্জ নিবে, আমি দেখিয়ে দেবো যে ও আমার সাথে। আপনি এটাই আমাকে বলেছিলেন এবং আমি সেটা রাজি হইনি যে মানে আমাকে যদি কেউ বলে তাহলে আপনি তাকে সে বসে আপনাকে দেখাই দিতে পারেন। এখন চ্যালেঞ্জ করলাম, আসতে যদি পারে আমি এখন বসে দেখাই দেবো আসে কিনা। তো আমার রেজাল্ট যখন গ্রোথ করলো, সবাই তো পুরো আরে রেজাল্ট তো ভালো করতেছে আমার ছেলে, তো মাও দেড়শোর থেকে, তখন তো চিঠির যুগ, মোবাইল ফোনটা ইউজ করতে হলো, তখন টেলিফোনের ওই মনে করলে এখান থেকে প্রায় 500 কিলোমিটার হাইটা বাজারে গিয়ে তারপর ফোনে তাও জোরে জোরে কথা বলতে হতো। তো এই অবস্থা দেখার পর কিন্তু আমার শারীরিক ভাবে অবনতি চলে, আমার শরীরের ওয়েট, তারপর মেন্টালিটি অনেক ঠিক হয়ে যায়। তো ঠিক হয়ে যাওয়ার পর আমাদের ওইখানে দুর্গাপূজার সময়, আপনারা ভালো মতো জানেন, আমাদের দুর্গাপূজা হলো সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। তো সবাই বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর আমার মা বাবা বলতেছে আমার দাদুরে, মানে আমরা যাকে নানা বলি আর কি, আমরা দাদু বলি, আমাদের যে ওর তো গ্রোথ অবস্থা খুব খারাপ, তো তুমি কিছু দেখছো কিনা? কিসের অবস্থা খারাপ, রেজাল্টটা তো ভালো করছে, তাই হয়তো বা পরীক্ষার চাপে ওর শরীরের অবস্থা ঠিক আছে, মনে হয় ঠিক হয়ে যাবে। তো আমার মা বলতেছে না, ওর একটা সমস্যার কারণে ওকে পাঠিয়ে দিছি, তোমার আমি বলিনি, তখন আমার মা হয়তো মনে হয় হালকা একটু হিন্দি দিছে। তো যাক, দুর্গাপূজা সুন্দরভাবে চলে যায়। দুর্গাপূজা শেষ হওয়ার ঠিক আগের দিন, যেদিন প্রতিমা আমরা ওই যে
ডুবিয়ে দিই। এর থেকে আগের দিন আমার এক ফুফু আর কি, মানে যারা পিসি বলি আর কি, যে উনি আগরতলা থাকে, উনি আমাদের বাড়িতে আসে। এসে আমার দেখে বলে যে, আমার মারা বলতেছে, বধু ওর সাথে তো প্রবলেম আছে। আমরা তো এটা জানি, তো কোনোভাবে তো সলভ করতে পারতেছি না। তো বলতেছে ঠিক আছে, তাহলে ওরে কালকে রাতে আমার সাথে একটু থাকতে দাও। রাতে ঠিক আছে। পরের দিন রাতের বেলা সব শেষ, ওনার সাথে মা ফেলে থাকতেই পারে। তো উনি আমার সাথে আমার রুমে স্টে করলো। স্টে করার পর উনি একটা রিচুয়াল করলো, ত্রিকোণমিত্রির মতো একটা দাগ আঁকলো, একে এক পাশে আমাকে বসাইলো, আরেক পাশে উনি বসলো, মাঝখানে সরিষার তেলকে আরো কিছু মানে রিচুয়াল যেগুলোতে থাকে আর কি, বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখলো, সরিষা টরিষা, এরকম অনেক ট্রাই করলো, বাট কোনো রেজাল্ট আসলো না। কোনো রেজাল্টই আসলো না। তো কিন্তু উনি দেখছে যে আমার পাশে ও বসা। এমনকি উনি নাকি আমি ওই কথাগুলা পরবর্তী লাস্ট যখন কনভারসেশন শেষের দিকে তখন বলতেছে যে তুমি চলে যাও ওর জীবন থেকে, আমাদের তো বংশে একটা প্রদীপ, মানে আমি বংশের সবার বড়, ওরে তুমি মাফ করে দাও, ওর সাথে তো যা করা করছি, ওর জানের পরিবর্তে চলে গেলে আমরা একটা জান দিব, মানে ঠেকা দাও। ও বলতেছে না, তখন আমি বলতেছি না, আমি ওরে ছাড়বো না, কারণ আমি এজ এ ফ্রেন্ড, মানে আমি ওর প্রতি অনেক ইন্টারেস্টেড হয়ে পড়ি। আমার বয়সটাই ছিল তখন ওই রকম, আমি ওর প্রতি অনেক ইন্টারেস্টেড। আর অনেক ঘটনা এটা বলছেন আপনি? 5-6। 5-6, ওকে। 5-6। তো দেন আমি ওরে মানে যে হোক চলে যায়, তারপর পূজা টুজা শেষ, সবকিছু শেষ, সবাই সবার মতো কাজে চলে যায়। তো দেন আমার এইচএসসি রেজাল্ট ভালো আসে, জিপিএ 5 আসে। তো আমার সবাই চিন্তা করতেছে এবার ওরে ঢাকাতে কোথাও এবার আবার আপনার ভালো একটা ইউনিভার্সিটিতে অনার্স ডিগ্রি করার জন্য। তো আমার মা তো আমাকে ঢাকা আনবেই না, কারণ আমার ছোট একটা ভাই আছে, ছোট একটা বোন আছে, প্রবলেমেরও একটা ব্যাপার আছে, যেহেতু আমার সাথে একটা জিনিস আছে। তো সবাই মিলে ঠিক করলো কি, আমার নানার মানে ওয়াইফ, আমার নানি, ওনার বোনের বাড়ি হলো নেত্রকোনা, আমার ওইখানে শিফট করে দেবে। ওইখানে ভালো একটা নেত্রকোনা ডিগ্রি কলেজ, ওই নামে একটা আছে, ওইখানে আপনার অনার্সটা করার জন্য। জি। তো আমি ওইখানে চলে যাই নেত্রকোনাতে গিয়ে আমি অনার্সটা করি। ওই সময় আমি দেখলাম, মানে ফলো করা শুরু করলাম যে একটা জিনিস কি, সে আমার ফ্রেন্ড ঠিক আছে, সে আমাকে হেল্প করতেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার ইচ্ছার বিরুদ্ধে ওই যেই কাজগুলা করতো, ওইটা আমি আর নিতে পারতেছিলাম না। আচ্ছা। ওটা আমার মানে ওভার হয়ে যেতেছিল, অনেক ওভার হয়ে যেতেছিল। আর আমিও ওরে এতটাই ভালোবেসে ফেলছিলাম বা এতটাই করে ফেলছিলাম যে ওরে আমি নিজেও ছাড়তে চাইছিলাম। তো যাক, 4টা বছরে অনার্সের মোটামুটি গেল। অনার্সের রেজাল্টও মাশাআল্লাহ দিলে খুব ভালো আসলো, খুবই ভালো। কারণ আমার যেটা কল্পনারও বাইরে, আমি স্টুডেন্ট হিসেবে কিন্তু অতটা ভালো না, রেজাল্টটা এত ভালো আসলো যে আমি কল্পনা করতে পারিনি। যাক, আমি তখন ওইখান থেকে যখন এই ঝামেলাগুলো আমি সহ্য করতে পারতেছিলাম না, তখন আমার ওইখান থেকে আমি একটা কথা মিস করছি। রেজাল্টের আগে আমি মায়ের ফোন দিয়ে বললাম যে মা, আমার অবস্থা তো প্রচন্ড খারাপ, ওইটা তো আমার সাথে হয়েই চলতেছে। তখন আমার মা জানিয়ে দিল, হ্যাঁ এতদিন পর আমরা তো মনে করছি এটা সব শেষ হয়ে গেছে, তুই তো আমার কিছু বলস নাই, তাড়াতাড়ি তুই ঢাকা চলে আস, সব বাদ দে। তখন আমি ঢাকা চলে আসি। আচ্ছা। ঢাকা চলে আসার পর তৎকালীন ঢাকাতে আপনার বাইতুল মুকাররম মসজিদের ঠিক উল্টা দিকে, যেখানে বর্তমানে আপনার এই যে পল্টনের যে মার্কেট গুলা, এখানে একটা হুজুরের বাড়ি নামে একজন হুজুর ছিল, খুব নাম করা পীর সাহেব, ওনার মনে হয় সবাই সম্বোধন করতো। তো এই হুজুরের কাছে আমাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর, সরি, ওনারা আগে যায়, উনি আগে গিয়ে ডিটেলস বলার পর বলে যে আমি তো কারো বাসায় যাই না, ওরে নিয়ে আসেন। তো পরের দিন আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আমার ওনার যে রিচুয়াল, রাতের বেলা রিচুয়াল বসানোর পর আমার মা ওই রুম থেকে বের করে দেয়, আমার বাবা ওই রুমে থাকার পর ওই মেয়ে আমাদের ওরে আনে, ওকে যেভাবে আনে, আনার পর ওর সাথে কনভারসেশন শুরু করে। তো ও মানে কোথাও কোনোভাবে, মানে এত বড় একজন হুজুর কোনোভাবেই ওনার মনে হয় বেস্ট ট্রাইটা আমার জন্য করছিলেন, কিন্তু পারেনি। তো আমার কিছু তাবিজ টাবিজ করে দিল যে এগুলা রাখলে সাথে মানে খারাপ, তেমন খারাপ কিছু করতে পারবো না, তবে ওরে একেবারে তাড়ানোটা সম্ভব না। তখন আমার রুম থেকে বের করে দিয়ে আমার বাবা একটা বুদ্ধি দিল কি, যাক ছেলে যাই হয়েছে বয়স, হয়তো বা এখন একটু কম, তারপর ওর একটা কাজ করে নাকি একটু বিয়ে করে দেন। তো আমি তখন আবার কোম্পানির নামটা কি প্রকাশ করবো? না, দরকার নেই। আমি যে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে একটা জব নেই, মার্কেটিং সেলসে। জি।
মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, দোকানে দোকানে গিয়ে প্রোডাক্ট বিক্রি করা। এই একটা নর্মাল একটা মোটামুটি একটা ভালো কোম্পানি, নর্মাল হইতো। ওই জয়েন করার পর মোটামুটি 14-15টার মতো মেয়ে ওনারা দেখে আমার জন্য। তো দেখার পর সবগুলাই বিয়ে হয় হয় হয়, কিন্তু লাস্টের দিকে গিয়ে শেষ। আচ্ছা, হয় না না। শেষ পর্যন্ত গিয়ে অবস্থা শেষ। জি। তখন আমার কি করলো আমার বাবা আর মা, একটা কি ওনাদের কি প্ল্যান আমি এখন পর্যন্ত জানি না, এখন পর্যন্ত এটা আমি বিয়ে করতে পারিনি। আমার যেদিন বিয়ের দিন রাত 8টা পর্যন্ত আমি জানি না আমার বিয়ে। আমাদের বিয়ে কিন্তু সাধারণত রাত 12টা-1টা বাজে হয়, জানার মনে হয়। আমি জানি রাতে আমাদের বিয়েটা রাতে হয়। জি। তো যখন রাত 12টা-1টা 8টা-9টা পর্যন্ত আমি জানি না আমার বিয়ে। যখন 8:30-9টা বাজে, আমার কিন্তু দেখজন, আমার কিন্তু কোনো ফ্রেন্ডই নেই। আমার এই বয়স পর্যন্ত আমার প্রায় 30-এর উপরে আপ, 31-30 এরকমই বয়স চলতেছে। আমার কিন্তু কোনো ফ্রেন্ড নাই, ঠিক আছে? খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। আমার কিন্তু কোনো ফ্রেন্ড নাই, জি। ঠিক আছে? তো আমার 2-1 জন লোক আসার পর আমার যখন সাজে, তখন আমি বুঝি যে আমার বিয়ে। ঠিক বিয়ে হওয়ার পর 1 মাস ওরা আমি আর দেখি না। 1 মাস অ্যাজ ইউজুয়াল নর্মাল, মনে করলাম যে যাক এবার নর্মাল লাইফ লিড করবো, সুন্দরভাবে জব করতাম, বাসায় আসতাম, খাওয়া দাওয়া করতাম, বউর সাথে ঘুরতাম ফিরতাম। এই 1 মাস পর এবার অত্যাচারটা শুরু হলো আমার ওয়াইফের সাথে। তাকে বিভিন্ন ভাবে আপনার প্রবলেম করতো। তাকে আপনার এই মানে বাইরে যেত, ছাদে গেছে কাপড় শুকানোর জন্য, তারে করতেছে, আপনার ধাক্কা মারতেছে। তারপর মনে করেন এই আপনার বলেন, অসুবিধা নেই। ধাক্কা মারতেছে, তারপর আপনার করে আপনার মানে যে কোনো ভাবে হোক তারে মেরে ফেলার চেষ্টা, বা তারে অসুস্থ করার চেষ্টা, বা তারে যেভাবে হোক তারে কিছু একটা করার চেষ্টা করতেছে। তারপর রাতের বেলা যখন আপনার আমার সাথে শোয়, তখন দেখা যায় তার সাথে আমার একটা দূরত্ব, যেভাবে কিছু একটা করে আমার সাথে তার একটা দূরত্ব গ্যাপ সৃষ্টি করার চেষ্টা করতেছে। তখন আমার মা আমার ওয়াইফে পরামর্শ দিল কি, যে একটা কাজ করো, তাহলে তুমি বেবি কনসেপ্ট করার চেষ্টা করো। বেবি কনসেপ্ট করলে হয়তো এই প্রবলেমটা থেকে তোমরা সলভ হতে পারবা। তখন আমার ওয়াইফ, তখন খালটা আনুমানিক আপনার 2010-11 এরকম, 2010-11, হ্যাঁ 11 মনে হয়, 11 রাইট, 2011 সাল। তখন আমি ওই কোম্পানি ছেড়ে বর্তমান যে আমি সাথে বললাম অফিয়ারে, ওইখানে জয়েন করছি। ওই কোম্পানিতে জয়েন করার পর আপনার আমার বেবি ওয়াইফ আপনার টানা ট্রাই করা শুরু করলো। তো আমার কনসেপ্ট হতো বেবি, বাট ঠিক 4 থেকে 5 মাসের মাথায় আমার বেবিটা মিসক্যারেজ হয়ে গেছে। আচ্ছা, 6 থেকে 7 বার এই ঘটনাটা ঘটার পর লাস্ট মোমেন্টে একজন লোক ছিল আমাদের এখানে নাম করা, ওনারা আইনা অনেক কিছু করলো, ওনার রিচুয়াল। এবার আমার সাথে কোনো রিচুয়াল না, যে ওয়াইফের সাথে রিচুয়াল করে অনেক তাবিজ দিয়ে ওরে দেশে পাঠিয়ে দিল, আমি ঢাকাতে রয়ে গেলাম। যে এবার বেবি কনসেপ্ট হইলো, হওয়ার পর আমাকে এখন ও যেহেতু দেশে চলে গেছে, আমার তো একা পাই। তো রাতের বেলা আসতো, রাতের বেলা এসে ও আমার সাথে ওই যে আগে যেই কাজগুলা করতো আর কি, এজ এ হাজবেন্ড ওয়াইফ, ওই কাজটা সে আমার সাথে করতো, অন্য কিছুই না। আর কথাবার্তা বলতো, আর আমাকে শুধু হুমকি দিত, বিয়ে করতে বাচ্চা নিবি, তোর দেখে তোর এই করবো সেই করবো। তখন আমার সাথে খুব খারাপলি ব্যবহার করা শুরু করতো। তো আমার লাস্ট একেবারে আর ডিটেলস হতে এত সময় নেই বলার, বলতে গেলে অনেক ইসের ব্যাপার, এর মাঝখানে অনেক কাহিনীও চলে গেছে। তো লাস্ট এই কিছুদিন আগে আর কি, কিছুদিন আগে আইয়ুব বাচ্চু তার যেদিন মারা গেল, ওই দিন একটা রিচুয়াল হয় আমার বাসায় সকালবেলা। রিচুয়ালের মধ্যে ওই মেয়েরে অনেক ইতি করে, ওই যে বললাম যে একজন পাওয়ারফুল লোক আসছিল, উনি মোটামুটি একটু বিরত করতে পারতে, বিকজ আমার একটা বেবি ছিল, একটা ছেলে বেবি, যার বয়স 1 বছর 1 মাস এখন চলতেছে। তো এই বেবিটা হওয়ার পর ওরে করে দেয়। তো যেদিন আইয়ুব বাচ্চু স্যার মারা যায়, ওই দিন রাতের বেলা আমি আইয়ুব বাচ্চু স্যারের অনেক বড় একজন ফ্যান ছিলাম। তো আমি ছাদে দাঁড়িয়ে কান্না করতেছিলাম অটোমেটিকলি। আর ওই ফেসবুকে ওনার যে ইগুলা আছে, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে ওনার ইগুলা দেখাইতেছিল, দেখতেছিলাম। তো পাশের ঠিক বিল্ডিং এ দেখলাম যে ও দাঁড়ানো। তো ওরা দেখে ও দাঁড়ানো পাশের বিল্ডিং এর ছাদে, আমি তো আমার বিল্ডিং এর ছাদে, ও পাশের বিল্ডিং এর ছাদে। ও এবার আমার পাশে না, আমার পাশের বিল্ডিং এর ছাদে। ঠিক আছে, ও দাঁড়ানো অবস্থায় আমার বলতেছে যে আমি তো চলে গেলাম ঠিকই, আমি আসবো আবার, এটাও সত্যি, তবে তুমি তোমার লাইফে কোনোদিন গ্রোথ করতে পারবে না, তুমি তোমার লাইফে কোনোদিন স্ট্রাগল করে টিকে থাকতে পারবে না, তোমার এই শেষ।
তো আমার যেহেতু মার্কেটিং এ চাকরি করি, আমার একটা গাড়ি বাইক ছিল আর কি। তো অ্যাক্সিডেন্টে আমার কিছুই হয়নি, আমার তো মোটামুটি একটা মানে ইনজুরি হয়েছিল, আমার বাইকটা শেষ। তারপর একদম একদম শেষ, মানে এই ছবি আছে আমি দেখাইতেছি, আবার যা আসতে এটা মানে চালানোর মতো আর কোনো ই ছিল না, সবকিছু শেষ। তারপর আস্তে আস্তে কি হলো, আমার অর্থনৈতিক ক্রাইসিসটা শুরু হয়ে গেল, মানে অর্থনৈতিকভাবে আমি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলাম। তারপর আপনার আবার শুরু হইলো আপনার ফ্যামিলিগত ভাবে মেন্টালিটি চাপ নিতে না পেরে আমি প্রায় সময়, যেহেতু আমি শুধু একটা মেডিকেল লাইনে আছি, আপনি জানেন ভালো মতোই রাহুল ভাই, আমি এই ঘুমের ড্রাগস নেওয়া শুরু করলাম, যে ঘুমটা বেশি হলে হয়তো ভাই প্রবলেম চলে যাবে। এত মাত্রায়, যে মাত্রা মনে করেন 0.5 এর একটা ঘুমের ওষুধ খেলে একটা মানুষ কিন্তু অনেকক্ষণ মতো, আমি 20টা ট্যাবলেট একদিনে খেয়েছি ওর যন্ত্রণা থেকে, ঠিক আছে, বাঁচার জন্য, বাট আমার কোনো কাজ হয় না, ঘুমই আসতো না। তো এখনো আমি মানে এখন আমার অবস্থাটা এমন পর্যায়ে চলে গেছে, আমি এমন দেশের মোটামুটি একটা স্বনামধন্য কোম্পানি বর্তমানে বা যেটাতে আসছি, নাম তো প্রকাশ করতেছে না, যা যাই যেটাকে মাইনে পারি, কিন্তু দেখা যায় কি এমন একটা সময় আমি আর যে আমার বাচ্চাদের একটা ল্যাকটোজেন বা একটা স্যালাড কিনে খাওয়াবো, ওই টাকাটা আমার পকেটে থাকে না। জি। আর আমি এমন ভাবে দুশো গেছি, মানে আমার ফিনিশ, আপনাকে যা বলেছিল সেই কথাটা ফলে গেছে। হ্যাঁ। আর মাঝে মাঝে দেখি, আর আরেকটা জিনিস কি, আমি চ্যানেলটা এই জন্যই বললাম যে আমি যখন তারা স্মরণ করি, সে সে আসে, সে কথাবার্তা বলে, সে সম্পূর্ণভাবে তো কখনো আপনি বলেননি যে আমার সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো আমি বলছি তো না। তো আমি নাকি ওরও সমস্যা করছি, তো আমি ওর কাছে অনেকবার জিজ্ঞেস করছি যে আমি তোমার কি সমস্যা করছি, বলছে না এটা বলা যাবে না, তবে তুমি আমার সমস্যা করছো। আর তুমি যদি আমার ঠেলে দিতা, তাহলে যখন ওই যে প্রথম অবস্থায় তোমার পিসি যখন ইউজ করতো, তখনই ঠেলে দিতা, এখন কেন ছাড়তেছো এত বছর আমার সাথে খাইয়ে। আর আপনি কোনোদিন ডাক্তার দেখেছেন? না, ডাক্তার তো বলে লাভ নাই, যেহেতু মেডিকেল লাইনে আসছি, তার পরবর্তীতে ডাক্তার একের পর এক, তো সব বলতে হ্যালোসিনেশন, আর সবাই ঘুমের ওষুধ, ঘুম, বিশেষ করে ঘুমের ওষুধ, আর হলো আপনার মুড অন, ট্রানজিট, নামগুলো বলে দিলাম, নাম বলতে হবে আছে এই টাইপের কিছু মেডিসিন। আর মানে বিশেষ করে বলতে যে আপনার ওই ইটা করতে কি বলে, ওই যোগ ব্যায়াম, ওই করে নিজের নিঃশ্বাস ইটাই করতে, আর ঘুরতে টুরতে ইয়াতে, বাট লাভ হয় নাই। না, এখন পর্যন্ত কোনো লাভ নেই, এইরকম নিয়ে। এবং আমার সবচেয়ে অবাক লেগেছে যে আপনি যদি নিজে দেখতেন তাহলে হ্যালুসিনেশন বলতাম, জানি না, আমি একেবারেই মানে বলছি। তো আপনি যেটা বলছেন যে আপনি এখন ডাকলে আপনার পাশে চলে আসবে এবং আপনার পাশের খালি চেয়ারে বসবে, যে লাইট অফ করতে হবে এবং যে কেউ নাকি সেটা দেখতে পারবে, এটা তো খুবই মানে ভয়ঙ্কর ব্যাপার। আমি এটা এই জন্য বললাম যে আপনি যে কাউকে চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করতেছি, হ্যাঁ, শুধু জাস্ট আপনার আমার একটু গোসল করতে হবে, আর একটা জিনিস চাপে দিতে হবে, এই ও পাশে এসে বসে যদি কথা না বলে, তাহলে মানে যিনি দেখবেন তার সাথেও কথা বলবে 100%, যদি কথা না বলে এবং যিনি দেখবেন তার কোনো ক্ষতি হবে না, কোনো সে কারো কোনো ক্ষতি করবে না, শুধু আপনার, শুধু আমার। ওকে, তো ও দেখতেই পারে, যে কেউ চাইলে দেখতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনা, আপনার কিছু বলেন নাই এখন আপাতত। দোয়া করবেন এইটুকু। অবশ্যই। আপনি বলছিলেন যে আপনার চাকরির জন্য, আপনার স্বাভাবিক জীবনযাপনের জন্য ব্যাহত হচ্ছে এই ঘটনার কারণে, এবং আপনি ঠিক মানে ভালো করতে পারছেন না লাইফ, এবং আপনার অনেক ভালো করা উচিত ছিল। আপনি একজন ভালো স্টুডেন্ট, আপনি একটা ভালো কোম্পানিতে চাকরি করছেন, তারপরে আপনার যে গ্রোথটা হওয়া দরকার এবং লাইফে যে জায়গায় যাওয়ার কথা, আপনার সব সুযোগ থাকা সত্ত্বেও সেটা আপনার হচ্ছে না। এবং আপনি যে টাকা স্যালারি পাচ্ছেন, সেই টাকা থেকেও আপনি কোনো কিছু সঞ্চয় করতে পারছেন না, সেভিং হচ্ছে না আপনার, এবং আপনার সংসারই চলছে না বলতে গেলে। সেটাই খুবই দুঃখজনক ঘটনা, এবং আমরা সবাই দোয়া করি যে আপনি যেন খুব দ্রুত এখান থেকে বেরিয়ে আসতে পারেন, সেই প্রার্থনাই করব। এবং আপনার মঙ্গল কামনা করছি। আশা করছি যে আপনারাও ঠিক একইভাবে আমার মতোই আপনারা তার মঙ্গল কামনা করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার যে দ্বিতীয় ঘটনাটি আমাকে বলেছিলেন, সেই ঘটনাটি আমরা শুরু করি। তার আগে আপনার নাম বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনা, আমি মোহাম্মদ জাকির হোসেন, এসেছি মিরপুর 12 থেকে। জি। ঘটনাটি বিগ থেকে 25 বছর আগের ঘটনা। এটা ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার ঘটনা। জি। আর মানে ঘটনাটা দুইটা জায়গাকে কেন্দ্র করে, মানে প্রথম ঘটনাটা যেটা বলছি, আর এটা হলো কিশোরগঞ্জের হোসেনপুর থানার ঘটনা। সেখানে এক মৌলানা সাহেব ছিল, নাম বলবো না, সবাই চিনবে এক নামে। আর ময়মনসিংহের একটা হুজুর ছিল, মানে তাদের দুইজনের মধ্যে বন্ধুত্বের মতো খাতির ছিল, বন্ধুত্বের মতো। তো
আমি ঘটনাটি শুনেছি আমার এক মামার কাছ থেকে, সে আমায় বলেছে ঘটনাটি। একদিন এশারের আজান দিয়েছে এবং হুজুর নামাজ পড়বে, নামাজ পড়ে এখন খাদিমের কাছে বলেছে যে ওযু করার পানি দিতে, সে পানি দিয়েছে। অপরদিকে হুজুরের স্ত্রী আবার মানে পিঠা বানাচ্ছিল, ওই যে তার যে বন্ধু আছে ময়মনসিংহের, তার কাছে পিঠা পাঠাবে রাতে। এখন পিঠা বানানো শেষ, সে পিঠাগুলো মানে রেখে বলছে যে যাও এই পিঠাগুলো তুমি তার কাছে দিয়ে আসো। এখন সে এসে মানে হুজুর তো ওযু করতে বসবে, এখন ওযু করা শুরু করেনি, বলছে যে হুজুর মানে সে তো পিঠা পাঠাতে বললো, এখন রাত তো অনেক হয়ে গেছে, কারণ গ্রাম অঞ্চল আরো 20 থেকে 25 বছর আগে ঘটনা এটা, তখন তো গ্রাম অঞ্চল আরো শুনশান ছিল। তো হুজুর বলছে হ্যাঁ এটা আসলে ঠিক, রাত হয়ে গেছে, তা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এক কাজ করো। সেই কথা বলে তার বাঁ হাত দিয়ে ওই খাদেমের ঘাড়ে ধরলো, মানে আলতো করে ধরলো, ধরে মানে দেখাতে যে ওই যে দেখো একটা লাইট দেখতে পাচ্ছ, বলো হ্যাঁ। পরে বলছো তুমি ওই লাইট বরাবর যাবে, অন্য দিয়ে তাকাবে না, ডানেও তাকাবে না বাঁয়ে তাকাবে না, লাইট বরাবর যাবে। বললো আচ্ছা ঠিক আছে। এখন হুজুর বলেছে শুনতে বাধ্য, কানুনটা ব্যাধিক হবে। সে কি করলো, লাইট বরাবর ওই লাইটের দিকে তাকিয়ে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ মানে সে জানে না কতক্ষণ হয়েছে, গিয়ে দেখে ওই যে ময়মনসিংহে গফরগাঁয়ে যেখানে আরেক হুজুর কাছে পাঠানোর কথা ছিল, সেই হুজুর অজু করা শুরু করেছে, মানে হাতে কবজি পর্যন্ত দিয়েছে। মানে চমকে গেল, এসে চমকে গেল, মানে কিছু বলছে না, কারণ যদি আবার প্রশ্ন করে হুজুর রেগে যায়। পরে বলল যে হুজুর আপনার জন্য পিঠা পাঠিয়েছে। পরে বলল আচ্ছা ঠিক আছে এখানে রাখো। পরে বললো আজকে কি আমি এখানে থেকে যাব নাকি চলে যাব? পরে বললো না থাকার দরকার নেই, তুমি চলে যাও। পরে বললো যে রাত হয়ে গেছে অনেক এখন, কারণ অনেকটা কিন্তু পথ, একটা দুইটা না অনেকটা পথ, আর তার মধ্যে রাত। পরে হুজুরও ওই আগের মতোই বা হাত দিয়ে তার ঘাড়ে আলতো করে ধরলো, ধরে বলছিল ওই যে দেখো লাইটটা, মানে সে যা বলেছিল। পরে বলছে ওই লাইট বরাবর যাবে, ব্যাস সে আগের মতোই পুনরায় লাইট বরাবর যাচ্ছে, গিয়ে দেখছে হুজুর এখন অজুই করছে। ওইখানে চমকে গেল, বললো যে হুজুর সেও লাইট দেখালো আপনিও। পরে বললো যা দেখেছো চুপ থাকো, এসব বলার দরকার নেই। কিন্তু মানে হুজুরের কথা সেটা মানে, কারণ ওই যে মানুষের মানে কিছু কিছু মানুষের হাতে পেটের কথা থাকে না, সে সকালে উঠে সবাইকে মানে বলা বলি করছে যে এই হুজুর লাইট দেখায় ওই হুজুর লাইট দেখায়, মানে বলছে মানুষ এসে মানে নানান মানে মুখে মুখে ছড়াছড়ি। তো একদিন মানে এক মায়ের এক ছেলে বিয়ে করিয়েছে মানে নদীর ওই পার। এখন ওই পার থেকে বউ মানে যাত্রী সহ নৌকা মানে লঞ্চ আসছে এদিকে, মানে ওদের এই পার আসবে, মাঝপথে এসেই ওটা ডুবে গেছে। তা এটা নিয়ে তো অনেক কান্নাকাটি, মানে হুজুর কিন্তু এখনো জানে না এটা, মানে মানে এলাকার মধ্যে এটা কান্নাকাটি মানে কান্নার ঝড় বইছে, সবাই কান্নাকাটি করছে, মা তো কান্নাকাটি পড়ছি তো করছে, 2-3 দিন পার হয়ে গেছে। এখন মা শুধু সবাইকে বলছে যে আমার মন বলছে আমার ছেলে মরেনি, মানে পানির নিচে ডুবে গেছে কিন্তু তার মন বলছে তার ছেলে মরেনি, বেঁচে আছে। তো মানে তারপর একজন এসে মানে মুরব্বী এসে বলল, মানে আমি আমি জানি যে আমি যে ঘটনাটা বলছি ওই এলাকায় যদি মুরব্বীরা থাকে তারা এই ঘটনা সম্বন্ধে তারা জানবে। তো বলছে যে তুমি এক কাজ করো, সেই হুজুরের কাছে যাও, ওই যে কিশোরগঞ্জে যে হুজুর কথা বললাম ওই হুজুরের কাছে যাও, আমি নাম বলবো না। বললো সে হয়তো কিছু করতে পারে। তো মা কি করলো, গিয়ে হুজুরের কাছে গিয়ে হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল। বললো হুজুর আমার মন বলতে আমার ছেলে মারা যায়নি, আপনি কিছু একটা করেন। এখন মা কান্নাকাটি করছে, সে কিছুই করতে পারছে না। পরে বললো আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তো নদীর পাড়ে আসলো, মানে গ্রামের নানান লোকজন এসে হাজির, মানে ভিড় জমে গেছে একদম হই হুল্লোড়। পরে বলছে যে একটা কাগজে কি যেন আরবি লিখলো, লিখে বলছে যে কার সাহস আছে যে এই নদীতে ঝাঁপ দিবে, এই কাগজটা নিয়ে কিছু হবে না, তার কিছু হবে না, সে জীবিত ফিরে আসবে, হয়তো মানে একটু আধমরা হবে বা এমনি একটু অসুস্থ হবে, তাছাড়া তার কোনো ক্ষতি হবে না, সে জীবিত অবস্থায় ফিরে আসবে। কেউ রাজি হচ্ছে না, কেউ না। পরে হঠাৎ একটা মানে ছেলে, মানে মোটা কালো করে মানে একটু লম্বা করে, সে বলছে আমি যাব। পেছন দিক থেকে ওর মা হাত ধরে বলছে না বাবা যেতে হবে না। পরে বলছে দেখো তুমিও মা সেও মা, আর হুজুর যেহেতু বললো যে আমি তো ফিরেই আসবো, আমি তো এখানে থাকবো না, তাহলে আমার জন্য যদি কারো উপকার হয় তাহলে আমি যাই, সমস্যা কি। পরে গেল,
মা তো কান্নাকাটি করছে। পরে বলছে, শোনো, কাগজটা তুমি হাতে নাও, যখনই নদীর এখানে একটা মানে পাক সৃষ্টি হবে, তুমি এখানে লাফ দিবে, নিচে যাওয়ার পর দেখবে যে বড় একটা সিংহাসনের মধ্যে একজন বসে থাকবে, তুমি তার কাছে গিয়ে সালাম দিয়ে শুধু আমার এই কাগজটা তার হাতে দিবে, আর কিছু করতে হবে না। তখন সে যা বলবে আমাকে মানে জানাবে। পরে বললো আচ্ছা ঠিক আছে। তো পাক শুরু হয়েছে, ও লাফ দিয়ে ভেতরে গেছে, গিয়ে দেখে এই যে আমরা যেমন এখানে বসে আছি, নিঃশ্বাস নিতে পারছি, মানে এখানে তো কোনো পানি নেই, কিন্তু ও নদীর নিচে গিয়ে দেখে যে সুন্দর একটা শহর, মানে হাজার হাজার মানুষ কাজ করছে, মানে হাতুড়ি ফেনী, মানে যেটাকে যে যায় ভাষা বলে আর কি, কাজ করছে। মানে ওই আমরা যেমন দেওয়াল খুঁড়ি ওইরকম করে কাজ করছে। এখন ও খুঁজছে যে ওই বড় সিংহাসনের সেই লোকটাই খুঁজছে, মানে হাঁটতে হাঁটতে দেখে অনেকটা দূর বসে আছে, তার কাছে গিয়েছে, মানে সে বলবে মানে কাগজটা দিবে, সেটা বলার আগে তাকে দূর থেকেই বলছে, এখানে এসেছিস কেন, লাভ নেই, যারা গেছে তারা আর ফিরবে না, চলে যা। পরে টান দিল, দিয়ে কাগজটা হাতে দিয়ে বলল যে আমাকে হুজুর পাঠিয়েছে। তো সে কাগজটা খোলার পরে মানে আশ্চর্যের সহিত মানে বলছে যে ইস, সে একটা আল্লাহওয়ালা লোক, কেন এমন করে। পরে এই কথা বললো আচ্ছা ঠিক আছে, তুই যা, যেখানে ডুবেছে সেখানেই ভেসে উঠবে, এইটা বলে দিল বাস। তো উপরে আবার হুজুর কি করলো, কয়েকটা মাঝিকে বললো যে তোমরা নৌকা নিয়ে এই জায়গায় ঘোরাঘুরি করো, মানে এইখানেই থাকবে, ও ভেসে ওঠার সাথে সাথে ওকে খপ করে ধরে ফেলতে। বলাতে ঠিক আছে। তো কিছুক্ষণ পর ও মানে অজ্ঞান অবস্থায় মানে ভেসে উঠেছে, অমনি ওকে ধরে উপরে এনেছে, আনার পর হাতে পায়ে মানে তেল মালিশ করার পর মানে ও চোখ খোলার পর খুঁজে বলছে তুমি ঠিক আছো? পরে বলছে হ্যাঁ হুজুর আমি ঠিক আছি, আমি আপনাকে চিনতে পেরেছি। পরে বললো আচ্ছা ঠিক আছে। তারপর বললো যে কি হয়েছে, কি বলেছে? পরে বললো যে মানে যা যা বলেছে নিচে এগুলো সবকিছু বললো যে এই কথা বলেছে। পরে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কোনো টেনশন করবেন না, ইনশাল্লাহ যেহেতু বলেছে তাহলে আপনার ছেলে ফিরে আসবে। আমি বলছি তার 2 থেকে 3 দিন পর সেই একই জায়গায় নৌকাটা ভেসে উঠেছে, এবং আগে যেভাবে ওই পার থেকে এই পারে আসছিল সেম টু সেম ওইভাবেই আবার আসছে, ওইভাবেই আসছে। মা কিন্তু ওইখানেই বসে আছে, মানে এই 2-3 দিন সে কোনো চেঞ্জ নাই, মানে কোনো চেঞ্জ নেই, ওইখানেই আছে। আর ওই নৌকাটা যা আসছে ওইখান থেকে ওই একই ভাবে আসছে। তারপর সবাই খুশি। এই ছিল মানে এইটা, এই হুজুরের আরো আছে, যদি আপনি বলেন তাহলে আমি বলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনাদেরও ঘটনাটি ভালো লেগেছে। এখন বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি জানি আপনি ভালো থাকার দলে, এই জন্য জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। যাই হোক, আমার নাম হচ্ছে খোকন, আমি এখন বর্তমানে কাতারে আছি, কাতারের দোহাতে। আমার দেশের বাসা হচ্ছে পাবনাতে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটা হচ্ছে 2015 সালের জ্যৈষ্ঠ মাস, আমের সময়। আমি এখান থেকে ভ্যাকেশনে আমি বাংলাদেশে গিয়েছিলাম। তো যে ঘটনা সেটা আসলে আমার বলে রাখা ভালো, আমার এক আপু আর ভাইয়া থাকে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভাতে। তো আমার ভাইয়া হচ্ছে রহনপুর পৌরসভার একজন পরিচিত ফিগার। তো উনারা আমাদেরকে ইনভাইট করে, যেহেতু চাঁপাইনবাবগঞ্জ আমের জেলা, তো আমাদেরকে আম খাওয়ার জন্য আর কি ইনভাইট করে ফ্যামিলি সহ। তো আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা সহ আমরা মানে ট্রেন যোগে এই সর্দি থেকে তারপরে রহনপুরে যাই আর কি। তো রহনপুরে আসলে আমি বুঝতে পারিনি যে আসলে আমাদের এই বেড়ানোটা এতটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হবে বেড়ানোর মধ্য দিয়ে। সত্যি কথা কখনই কল্পনা করিনি। এর আগেও আমি রহনপুরে গিয়েছিলাম, বাট ওই ভালো লাগা থেকে আবার যাওয়া, কিন্তু এইবারের যে বেড়ানোটা এটা যে এতটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স আমি কখনো কল্পনা করতে পারি। তো যাই হোক, আমরা ঘটনাতে চলে যাই। তো আমি বলে রাখি, আমার ভাইয়া যে ফ্ল্যাটে থাকতো, যে বাসাটায় থাকতো, বাসাটা হচ্ছে 5 তলা একটা বাসা, তার 4th ফ্লোরে থাকতো ভাইয়া। তো ভাইয়াদের কর্নারে হচ্ছে একটি গেস্ট রুম,
যেখানে হচ্ছে যারা গেস্ট যেত তাদেরকে থাকার ব্যবস্থা করা হতো। যাই হোক, প্রথম দিনে রহনপুরটা পুরো আবার ঘুরলাম আমার ছোট একটি ভাইকে নিয়ে। তো যখন আমরা সন্ধ্যার সময় চলে আসবো রহনপুরের ওই এলাকা থেকে, মানে যখন আমরা রুমের দিকে আসবো, তো তখন আমি খেয়াল করলাম যে রহনপুরের যে মেন ব্রিজটা, যেটা সুইচ গেট বলা হয়, ওখান থেকে আপনি তাকালে কয়েকটি বড় বড় পুরনো গাছ সহ একটি কবরস্থান দেখতে পারবেন। জায়গাটা আপনি দেখলেই আপনার গা চমকে ওঠার মতো একটা জায়গা। একেবারে নদীর কোল ঘেঁষে, নদীর একদম একদম পাড়ের মধ্যে হচ্ছে কবরস্থানটা, আপনি খুব স্পষ্টই খেয়াল করতে পারবেন। তো ছোট ভাই বললো যে হ্যাঁ, এটা কবরস্থান, তো এটা অনেক পুরাতন একটা কবরস্থান। তো আমি যখন রুমে আসলাম, আমার কেন জানি কবরস্থানের ওই যে সিনারিওটা আমার মনের ভিতরে মনের ভিতরে উকি দিচ্ছিল, বারবার উকি দিচ্ছিল। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন প্রায় রাত 12টা বেজে গেছে, চতুর্থ তলার একটি কর্নারের রুমে আমাদেরকে থাকতে দেওয়া হয়েছিল, যেটা বলছিলাম যে গেস্ট রুম। তো গেস্ট রুমে থাকতে দেওয়ার অবস্থায় সবাই ঘুমিয়ে গেছে। অন্যান্য রুমের সবাই, আপুরা ভাইয়ার সবাই ঘুমন্ত অবস্থায়। তা আমরা গিয়ে আমাদের শোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। বলে রাখি, রুমটা এরকম যে মানে দুপাশে হচ্ছে জানালাটা হচ্ছে থাই গ্লাস দিয়ে আটকানো, প্লাস পর্দা দেওয়া দুই পাশে যে জানালাটা, কিন্তু তখন পর্দাটা দেওয়া ছিল না। তো যখন ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরেই কেমন জানি শরীরটা একটু ভারী ভারী মনে হচ্ছিল, কেমন জানি গ্যাস সময় একটা পরিবেশ। আমি ওয়াইফকে বললাম যে আমার জানি কেমন একটু অস্বস্তি লাগছে, কেন এমন লাগছে আমি জানি না, তুমি একটু প্লিজ দয়া করে মাথার কাছে যে জানালাটা আছে সেই জানালাটার পর্দাটা তুমি একটু দিয়ে দাও। তো উনি যথারীতি পর্দাটা দিয়ে দিল। পর্দাটা দিয়ে দেওয়ার পরে এখন বাকি রয়েছে শুধু আমাদের ডান পাশটা, যেটা আমি বিছানার একদম ডান পাশে, মাঝখানে আমার বাচ্চা, বাম পাশে আমার ওয়াইফ। তো ডান পাশের জানালাটা খোলাই ছিল আর কি। তো খোলা থাকার পরে এখন আমার ওয়াইফ বলছে যে আমারও কেমন জানি গাটা একটু ছমছম করছে, তুমি জানালাটা একটু প্লিজ দিয়ে দাও। আপনি বিশ্বাস করবেন না যে আমি যখন জানালা দিতে উঠবো, আমি উঠে বসেছি, বসে আমার চোখটা ঠিক 12টার সময় রাত, চোখটা ঠিক জানালার সহ একদম দূরে এক জায়গায় চলে গেল। এখন আমি দূরে ভালোই হয়তো খেয়াল করে দেখি যে সেই জায়গাটা অন্য কোনো জায়গা না, সেই জায়গাটা হচ্ছে আমার বিকেলবেলা দেখা সেই কবরস্থান। একদম স্পষ্ট বড় বড় দুটো আম গাছের ওই ফার্স্টটায় কবরস্থান, কবরের যে বাঁশের যে ইগুলো সবগুলো স্পষ্ট দেখাই যাচ্ছে কবরস্থানটা। আমি একটু ভয় পেয়ে গেলাম রাসেল ভাই, আমি যথেষ্ট ভয় পেয়ে গেলাম ওই দৃশ্যটা দেখে। তো আমি তাড়াতাড়ি করে আমি পর্দাটা লাগিয়ে দিই, জানালার লকটা আটকে দিয়ে থাই গ্লাসে পর্দাটা লাগিয়ে দিই। তো যাই হোক, আমি এখন যেটা বলতে সেটা আস্তে করে আমি ঘুমানোর চেষ্টা করছি। ঘুম আসছে না, শুধু ভাসছে চোখে কবরস্থানটা। তো একসময় রাত যখন 2টো কি 2:30 হবে, আমার এরকম ফিল হলো যেন দমে একটা বাতাস এসে আমাদের গায়ে লাগলো। বলে রাখা ভালো, সবকিছু আটকানো, তারপরে মনে হলো যে দমে একটা বাতাস এসে আমার গায়ে লাগলো। আমি হঠাৎ করে চোখ খুলে দেখলাম, আমি অনুভব করছি রাতেল ভাই, রাত তখন 2:30, আমি তখন 4th তলায়, আমরা অনুভব করছি যে আমার জানালার পাশে কিছু একটা অস্তিত্ব আমি ফিল করছি, যে কিছু একটা ট্রাই করছে জানালাটা খোলার। আমি কোনো কথা বলতে পারছি না, শুধু অনুভব করছি কিছু একটা জানালা খোলার ট্রাই করছে। এটা এক সময় আমার পায়ের কাছের যে জানালার যে অংশটা, সেটা এক সময় খুলে ফেললো। আমি ভয়ে স্তব্ধ হয়ে গেছি। খোলার পরে আমি দেখি যে আস্তে করে আমার পায়ের কাছের যে জানালার যে পর্দাটা, ওই পর্দাটা হঠাৎ করে সরে গেল। আমি এত পরিমাণে ভয় পেয়েছি রাতেল ভাই, আমি নড়তে পারছি না। এখন দেখি
আমার গা ছমছম করছে। এখন এখন দেখি কালো একটি হাত, রাকেশ ভাই, একদম কালো কুচকুচে, মনে হচ্ছে সদ্য পোড়ানো একটি হাত, মেয়ে মানুষের হাত। এই জন্য বলছি কারণ হাতে একটি গোল্ডেন কালারের বালা ছিল, লাল আর গোল্ডেন কালার মেঘতে একটি বালা, কিন্তু হাতটা ছিল পোড়ানো, রগগুলো মনে হচ্ছে পোড়ালে যেরকম সদ্য চিতা থেকে তুলে আনা যে লাশের যে হাতগুলা হয়, পুরানো একদম কালো কুচকুচে হাত। 3টা আঙুল দিয়ে আমার পায়ের টাকনোর উপরের ওখানে হাত দিয়ে শক্ত করে ধরে আমাকে টান দিচ্ছে। আমি কোনো কিছু চিন্তা না করে, যখন টান দিল আমি কোনো কিছু চিন্তা না করে বসে পড়লাম। বসে পড়ে আমি যখন জানলা দিয়ে তাকিয়ে দেখি, জানলাটা তখন অর্ধেকের বেশি পর্দাটুকু টান দিয়ে আমি ভালো করে খেয়াল করে দেখি জানালার অপর পাশে, আমি 4র্থ ফ্লোরে, এতটা উপরে, অপর পাশে একটি কালো অবয়ব দেখা যাচ্ছে। মনে হচ্ছে শাড়ি টাইপের কিছু একটা পরা কালো অবয়ব, শুধু চোখ দুটো বোঝা যাচ্ছে এবং কি ভয়ঙ্কর ভাবে হাসছে। আমি একটা চিৎকার দিলাম, চিৎকার দেওয়ার পরে হাতটা আমার পাটা ছেড়ে দিল এবং তখন মনে হচ্ছে একটা না অবয়ব 2টা, এবং তারা কথা বলছে এত উপরে যে বেঁচে গেলি আজকে, বেঁচে গেলি আজকে বলে একটা শব্দ মনে হচ্ছে আমাদের পার্টে, জানালার পার্টে ওই পাশ হয়ে আস্তে আস্তে শব্দটা মিলিয়ে গেল আর বলে যাচ্ছে যে বেঁচে গেলি আজকে, বেঁচে গেলি আজকে। আমি কোনো কিছু ইনা করে একটা চিৎকার দিয়ে বিছানা থেকে ফ্লোরে পড়ে গেলাম। আমার আপুরা, ভাইয়ার সবাই ছুটে আসলো। আসার পরে আমার ওয়াইফ তো ইতিমধ্যেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, সেও বেশ ভয় পেয়েছে আমার চিৎকার চেঁচামেচি দেখে, বাচ্চাও কান্নাকাটি করছে। যাই হোক, ভাইয়ারা উঠে এসে আমাকে পানি পড়া, তারপরে দোয়া তোর যা আছে সবাই পড়ে আমাকে ফু দিতে লাগলো। ইতিমধ্যে ভাইয়া এলাকার একটা বড় হুজুরকে ওই রাতেই ফোন দিল। তো হুজুর বলল যে আমি এখন আসতে পারবো না, আমি নামাজ পড়ে তারপরে আপনাদের এখানে আসবো, ততক্ষণে আপনারা আমার জন্য ওয়েট করেন। যথারীতি হুজুর ভোরবেলাতে চলে আসলো। ভোরবেলাতে এসে ওনাকে জিজ্ঞেস করলো যে এনারা কারা, তো বললো এনারা পাবনা থেকে বেড়াতে এসেছেন আমাদের। তো আমার সাথে যা হলো সেটা আমি শেয়ার করলাম। তো শেয়ার করার এক পর্যায়ে দেখি হুজুর আমার ভাই আর আপুর সাথে একটু রাগারাগি করছে যে ওনারা গেস্ট মানুষ, ওনারা যখন আসছে আপনারা বিষয়গুলো শেয়ার করা উচিত ছিল। তো আমি বললাম যে কি বিষয় হুজুর সাহেব? তো বললো যে এই বাসাতে শুধু আপনি না, এই বাসাতে আমি এর আগেও কয়েকবার এসেছি, সেম কেস নেই। এই বাসাতে যারাই নতুন গেস্ট আসে তাদেরকেই এখানে আসলে এই জিনিসটা ডিস্টার্ব করে। তো বিষয়টা হচ্ছে যে যে বাসাটা এখানে তৈরি করা হয়েছে, এই বাসাতে আপনারা আছেন, সেটা অনেক পুরনো দিনের একটা আম বাগান। কারণ আমি দেখেছি রাতের ভাই যে 3-4টা আম বাগানের মাঝখানে আসলে বাসাটা। তো এমন এখানে একটি পুরানা মানে একদম পুরাতন একটি কালী মন্দির ছিল আর কি। তো যাই হোক, ওই কালী মন্দিরটা এক সময়ের ব্যবধানে সেটা বিলীন হয়ে যায়, বাসাটা গড়ে ওঠে। বাট এখনো যারা গেস্টরা আসে, যারা পার্মানেন্ট ওখানকার বাসিন্দা, তাদেরকে কোনো কিছু বলে না, কিন্তু যারাই গেস্ট আসে তাদেরকে ভয় দেখানো হয়। তো আমি বললাম যে ঠিক আছে, আমি আর থাকবো না, কারণ ততক্ষণে আমার গায়ে জ্বর চলে এসছে, আমার প্রচন্ড জ্বর এসছে। তো ভাইয়া রিকোয়েস্ট করার পরে আমি বললাম যে আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আমি রোহানপুর থেকে আমি মানে সকাল 7টা 7:30 ট্রেনেই সব গুছিয়ে আমি পাবনাতে চলে আসি। তো পাবনাতে আসার পরেই আমার সাথে প্রায় 10-15 দিন এরকম হচ্ছিল। আমার সাথে মনে হচ্ছিল আমি যখন শুয়ে আছি রুমের ভিতরে, মনে হচ্ছিল যে আমার ড্রয়িং রুমের ওই পাশ দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে, কিংবা মানে আমার জানালার বাইরে দিয়ে কিছু একটা হেঁটে যাচ্ছে এবং শব্দ হচ্ছে, এরকম একটা হ্যালুসিনেশন টাইপের কিছু একটা ফিল করছিলাম। তো ওই হুজুর আমাকে যে তাবিজ দিয়েছিল সেটাতেও কাজ হয়নি। তো তখন আমার আব্বু আমাকে সাজেস্ট করলো যে আমাদের পাশের গ্রামে একটি ভালো হুজুর আছে, হুজুরের ছেলে, আসলে হুজুর অনেক আগে মারা গেছে। তো ওনার কাছে গিয়ে সব কিছু শেয়ার করার পরে উনি আমার গাটা বন্ধ করার একটা তাবিজ দিল, আমার ওয়াইফের এবং আমার বাচ্চার 3 দিনেরই গা বন্ধ করার তাবিজ দিয়ে দিল। তো তারপর থেকে এখন পর্যন্ত আমার তাবিজটা আমি সঙ্গে করে রাখছি, কারণ উনি বলে দিয়েছিল যে তাবিজটা হারানো যাবে না, যদি হারান তাহলে আপনার সাথে আবার এমন কিছু হতে পারে। তো যাই হোক, অনেক ভাগ্য ভালো যে আপনার কোনো ক্ষতি হয়নি। তো রাসেল ভাই বলে রাখা ভালো যে সেই রাতের যে আমার পা ধরে টান দিয়েছিল এবং আমার পায়ে সেই রাতে 3টা আঙুলের স্পষ্ট দাগ বসে গিয়েছিল, রাসেল ভাই একটু বিশ্বাস করবেন না, আমার এখনো গা ছমছম করছে বিষয়টা শেয়ার করতে গিয়ে আর কি।
তা আমার কিছু প্রশ্নের আসলে অ্যান্সার আমি এখনো পাই না, যেহেতু আমি একটু ভূত প্রেত প্যারানর্মাল এগুলো অনেক বিশ্বাস করতাম না। কিন্তু ওই দিনের রাতের যে ঘটনাটা, বিভীষিক আমার ঘটনা, এটা আমি আমার জীবনে কোনোদিনও ভুলবো না। এত রাত্রে চতুর্থ তলার ফ্লোরে উপরে এরকম একটা রাত, এই বিভীষিকাময় রাত, বেড়াতে যাওয়ার পরের যে রাত, এটা আমি কখনোই করবো না রাতের লাই। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমার টেপটি আসলে লিটনারদের শোনানোর জন্য। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। বুথ এফএমের শুভকামনা করে আমি আমার ঘটনাটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরো একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার, আমি প্রভাত বলছি ফ্রামগেট থেকে। চলে যাই আপনার ঘটনায়। জি, আমি লাস্ট ফেব্রুয়ারিতে গিয়েছিলাম সিরাজগঞ্জের বেলকুচি নামের একটা থানায়। তো সেখানে আমি যাওয়ার পর বেসিক্যালি ঘটনাটা পাই। তো প্রথমে আমি যেদিন প্রথম দিন যাই, তো সেদিন রাত 8টার দিকে খুব অন্ধকার হয়ে যায়। তো তখন আমি যাচ্ছিলাম বাজারে কোনো একটা কারণে। তো যেতে যেতে দেখছি যে কোনো একটা এরিয়া যেটা দেওয়াল দিয়ে ঘেরা, তো তার পাশ দিয়ে কেউ যাচ্ছে না, সবাই সেম লেনে আসছে, বাট রাস্তাটা ক্রস করে অতটুকু পার হয়ে আবার লাইন চেঞ্জ করছে। তো আমি আর এগুলো কিছু জানি না, তো আমি সোজা যাচ্ছি, গিয়ে দেখছি যে ওই আতশবাজির রকেটের মতন যেগুলো ওই আকাশে গিয়ে ফাটে না, জাস্ট উঠে যায়, তো তেমনই কিছু একটা খুবই স্পিডে আকাশ উড়ে গেল। তো আমি মেইনলি প্রথমে কিছু বুঝলাম না, এটা কারো বাড়ি হতে পারে বা প্রাইভেট প্রপার্টি হতে পারে। তো তার পরের দিন আমি মেইনলি ওই জায়গাটি নিয়ে একটা ঘটনা শুনি। প্রথমে বলে রাখা হলো, সেটা হচ্ছে বেলকুচি থানার এটা একটা মহাশ্মশান, যেটা বেলকুচি ফায়ার ব্রিগেডের আগে পড়ে। ঘটনাটা আজ থেকে প্রায় 45 বছর আগে। তো তার পাশের গ্রামে একটা মহিলার এক ভোরে 2টা বেবি হয়। তো এই জন্ম হওয়ার একটু পরেই তাদের মধ্যে একটা বেবি মারা যায়, যেহেতু তখন ডক্টর তেমন কোনো সিস্টেম ছিল না মেডিকেল। তো তারপরেই মেইনলি তার পরের দিন সকালে, এই সকাল থেকে মানুষ বডিটাকে দেখতে আসে। তো ঠিক 12টা বা 12:30টার দিক দিয়ে বডিটাকে নিয়ে শ্মশানে চলে যায়। তো যেহেতু তারা হিন্দু ধর্মের ছিল, তো হিন্দু ধর্মের একটা কথা আছে যে যাদের বয়স 12 বছরের নিচে তাদেরকে শিশু বলা হয়, আর শিশুদের কখনো বরণ করতে নাই। তো তাদের সমাধি দিতে হয়, লাইক কবরের মতন, বাট কবর না। তো ওই প্রথম যে বেবিটা মারা যায়, তো তাকে নিয়ে শ্মশানের পথে সবাই চলে যায়, অবশ্যই ছেলেরা এবং অ্যাডাল্ট যারা অবশ্যই তাদের নিয়ে চলে যায়। বাট তারা বের হওয়ার কিছুক্ষণ পরেই সেকেন্ড বেবিটা মারা যায়, যে বেঁচে ছিল। তো বেবিটা মারা যায়, তো তারপর এখন যেহেতু আশেপাশে কেউ ছিল না শ্মশানে নিয়ে যাওয়ার মতন সেই বেবিটাকে, তো একটা 14-15 বছর একটা বাচ্চাকে কিছু কাপড়ে বেবিটাকে পিছিয়ে বলে, তুমি তাহলে শ্মশানে যাও, ওরা তো গিয়েছে আগে। তো এরপরেই মেনলি ওই ছেলেটা কিছু শর্টকাট রাস্তা নেয়। তো রাস্তা নিয়ে সেই ভর দুপুর, তখন প্রায় 1টার মতন বাজে, খুব দৌড়ে সে শ্মশানে পৌঁছে যায়, এবং শ্মশানে পৌঁছে গিয়ে দেখে সেখানে প্রায় 25 জনের মতন আছে, তবে যাদের মধ্যে সে কাউকে চেনে না। ইভেন যারা প্রথমে বডিটাকে নিয়ে এসেছিল, যে প্রথমে মারা যায়, তো সেখানে মানে ওরা এখনো ওখানে পৌঁছায়নি। তো ওখানে ও যে 25 জন দেখে তারা গল্প করছে, তো ওই একটু দেখার পর বুঝতে পারলো যে এদের মধ্যে 2জনকে চিনতে পারে, যারা ওদের সেম গ্রামেরই, যারা লাস্ট 6 থেকে 8 মাসের মধ্যে মারা গিয়েছে। তো তাদের মধ্যেই একটা লোক এসে বলে, ওই ছেলেটাকে বলে, কোলের যেটা আছে সেটাকে ফেলে কালীঘরের বারান্দায় ওঠ, তা না হলে এরা তোকে ছাড়বে না। তো এটা দিয়ে মানে এভাবে বোঝাইছে যে কোলের যে বাচ্চাটা আছে, তো সেটাকে রেখে সে যেন ওই কালী মন্দির থাকে শ্মশানে, কালী মন্দিরের বারান্দায় ওঠে। তো সেই ছেলেটা সেটাই করে, সেটা করে কালী মন্দিরের বারান্দায় ওঠে। তো এই ছেলেটা থেকে এতটুকু শোনা গেছে, ওই ছেলের নিজের মুখের কথা এগুলো। তো এরপর যেই মানে যারা ফার্স্ট বের হয়েছিল তারা তো মেন রোড দেখেছে,
তো মেন রোডে আসার পর দেখি ওই ছেলেটা কালীঘরের বারান্দায়, কালী মন্দিরের বারান্দায় মানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো ওকে তখন ওই সেকেন্ড বডিটা ওখানে পাওয়া যায়। তো ওই দুইটা বডিকেই সমাধি দেওয়া হয়। দেওয়ার পর ছেলেটাকে অনেক পানি ঢেলে তার উপর তাকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে আসা হয়। তো তো ছেলেটি যখন একটু স্বাভাবিক বা জ্ঞান ফেরে, চোখ খুলে বা একটু কথাবার্তা বলছে, তো তখনই দেখা যায় যে ছেলেটা আবোল তাবোল কথা বলছে। যেমন অনেক আগে উঠানে মানুষের চুলা থাকতো, কাঠের চুলা। তো সেখানে দেখছি যে ওখান থেকে অ্যাশ বা কয়লা এগুলো নিয়ে খাচ্ছে। এরপর বলছে একটা খাসি চাচ্ছে, যে ও একটা আমান খাসি খাবে, অনেকদিন ধরে অনেক কিছু খায় না। তো তখন ওর ফ্যামিলি মেম্বাররা বুঝতে পারলো যে না, এখানে সামথিং সুপার ন্যাচারাল। তো তখন একটা কবিরাজকে ডাকা হয়। তো কবিরাজকে ডাকা হয় আর কবিরাজ বাসায় আসে। আসার পর মাটিতে একটা বড় একটা সার্কেল কেটে তো তার মাটি ওই ছেলেটিকে বসায়। তো বসানোর পর ওই ছেলেটিকে বলে, তুই কোথা থেকে এসেছিস? তো তখন ছেলেটি বলে যে আমি শ্মশান থেকে এসেছি। আর বলে, কেন এসেছিস? তখন বলছে, এই ছেলেটিকে আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি ওর সাথে এসেছি। তখন জেনারেলি যেমন হয় সব জায়গায়, কবিরাজ বলে আহ তাহলে তুমি ওকে ছেড়ে চলে যাও। তো তখন ওই ছেলেটি জাস্ট ওর ভোকাল চেঞ্জ হয়ে গিয়েছিল। তো বলছে, না আমি যাব না, এই ছেলেটিকে আমার পছন্দ হয়েছে, আমি ওর সাথেই থাকবো। তো এরপর যখন কোনো কথাই মানছিল না, তখন কবিরাজ কিছু মন্ত্র পড়ে আর তার যে বাম হাতের লিটল ফিঙ্গারটা সেখানে খুব জোরে প্রেস করে। দেন ছেলেটা কান্না করে ওঠে। কান্না করে ওঠার পর ও রিকোয়েস্ট করছিল যে আমায় আপনারা কষ্ট দিয়েন না, আমি অনেক ছোট, আমি অনেক দূর থেকে এসেছি। তো আরো আরো তারপর সে আরো কান্না করতে থাকে আর তার লাইফ স্টোরি বলতে থাকে। তো এখানে সে আর এমন ভাবে বলে, when he was 5 or 6 months, then ও মারা যায়। বাট দ্য প্রবলেম ইজ ওর বাবা মার কোনো পরিচয় ছিল না। জারজ টাইপের সন্তান ছিল, যার জন্য ওর ঠিক মতন সৎকারও করা হয় না। এরপর যেমন হিন্দুদের মধ্যে মারা যাওয়ার পর একটা শ্রাদ্ধ শান্তির একটা বিষয় থাকে, তো তেমন কিছু হয় নাই। তো বাট একটা একটা কথা আছে যে যদি কোনো বাচ্চা তার বাবা মার নাম পর্যন্ত না বলতে পারে, তো তখন মারা যাওয়ার পর সেই বাচ্চাটার কানে কানে আহ, তার বাবা মার নাম বলা হয়। তো সে ওইভাবেই বলে যে আমি ওই গ্রাম থেকে এসেছি আর এমন 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 আমার সাথে হয়েছে, তো প্লিজ আপনারা আমারে টর্চার করেন না, আমি এই ছেলেটার সাথে থাকবো, ওর কোনো ক্ষতি করবো না, এভাবে অনেক কথা বলে। তো তারপর কবিরাজটা আর কথা না গেই তো আরো কিছু রিচুয়াল করে বলে এখন তোমাকে চলে যেতে হবে, আর কিছু টর্চার করে। এন্ড দেন ওই ছেলেটা রাজি হয়ে যায় যে ছেলেটা জাস্ট অন্য ভয়েসে বলছে যে না আমি তাহলে চলে যাব, ঠিক আছে। তো এরপর কি হয় যে ওই কবিরাজটা বলে যে তুই যে যাবি এর প্রুফ কি? দেন বলছে তারপর ওই প্রুফ হিসেবে কবিরাজ বলে যে একটা তামার একটা কলসি, মেটাল একটা কলসি, যার মধ্যে পানি ভর্তি থাকবে, আর যেটাকে ওর দাঁত দিয়ে তুলতে হবে, তুলে 5 থেকে 6টা স্টেপ নিতে হবে, এন্ড দেন ও চলে যেতে পারবে। তো ঠিক তেমনই করে একটা পানি ভর্তি একটা মেটালের একটা কলসি, সেটা আবার দাঁত দিয়ে ধরে আহ এটা আবার আগে নিয়ে তারপর আবার সে পড়ে যায়। তো তারপর থেকেই ছেলেটা নর্মাল হয়ে যায়। আর মোস্ট ইন্টারেস্টিং কথাটা হচ্ছে সেই ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে, ম্যান, তো বিয়েও করছে, তার বাচ্চাও আছে। ওকে, এটাই আমার স্টোরি ছিল। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমটা প্লিজ একটু বলবেন কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আশা করছি তার ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। হ্যালো লিসেনার, আমি শুভ। আমি এসেছি মোহাম্মদপুর থেকে। আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার 2004-এর ঘটনা। তখন আমি ক্লাস 3-তে পড়ি। তো বলে রাখা ভালো, আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন যখন আমি ক্লাস 3-তে পড়ি তখন আমাদের স্কুলের হেডমাস্টার ছিলেন, উনি আবার আমার আব্বুর ফ্রেন্ড হয়। তো উনি আমাদেরকে স্কুলের কয়েকটা ছেলেদেরকে নিয়ে আলাদা একটা বোর্ডিং করছে, সেটা হচ্ছে আপনার
নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাতে। তখন সেখানে ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্ট রাখা হতো। তো ওখানে আমরা সবাই পড়ালেখা করতাম, জাস্ট পরীক্ষার সময় স্কুলে গিয়ে পরীক্ষাটা দেওয়া হতো। তো তো আমি আমার মেজো ভাই থাকতাম, আর আমাদের গ্রামের আরো কয়েকটা ছেলে থাকতো। তো এক একজন এক এক ক্লাসের। তো আমাদের ক্লাস 3-তে আমরা 3টা স্টুডেন্ট ছিলাম। আমার মেজো ভাই তখন পড়তো ক্লাস 7-এ। তো অনেকেই ছিল, তো সবাই ভালোই চলছে। অনেকদিন খেলাধুলা পড়ালেখা সব একসাথেই থাকতো আমাদের। আম, তো 3-4 মাস যাওয়ার পরে আমার মেজো ভাইরা, ওনারা 6-7 জন ছিল একসাথে। তো ওনারা একদিন রাতে ভাবছে যে ওরা আড্ডা দিবে, ঘুমাবে না। তো তখন আমাদের আপনার 10টা 11টার মধ্যে আমাদের 10টার মধ্যে আমরা রাতের খাবার খেয়ে ফেলতাম। তারপরে আধা ঘন্টা বা এর পরে আমরা ঘুমিয়ে যেতাম। তখন আমার মেজো ভাইরা ওরা ওই দিন আর ঘুমায় নাই, ওরা বসে বসে আড্ডা দিচ্ছে। তো হঠাৎ করে আমাদের বাসাটা হচ্ছে একতলা বিল্ডিং, আর সেটা হচ্ছে আপনার রাস্তার পাশেই। তো গাড়ি যাওয়া আসা করে ওই রাস্তা দিয়ে। তো হঠাৎ ওনারা একটা পায়ের শব্দ পেল। জি। তো পায়ের শব্দটা পাওয়ার পরে তারা এতটা কিছু মনে করে নাই, যে ভাবতো হয়তো যে কেউ এখানে আসা যাওয়া করছে। তো তারপর আপনার ঠিক একটা হবে, একটার পরে ওরা একটু নুপুরে আওয়াজ পাচ্ছে, যে একটা নাচানাচি করছে বা এই টাইপের কিছু একটা। তো ওনার ওই দিন এটা তেমন একটা মাথায় নেয় নাই, ভাবতো হয়তো কোনো কেউ বা ফকি টকি থাকে, ওরা আবার বাঁশের লাঠির মধ্যে আপনার নুপুর লাগায়, এগুলা নিয়ে করে। ঠিক তারপরের দিন আবার একটায় সেম নুপুরের আওয়াজটা, ওরা নুপুরের আওয়াজ পাচ্ছে আর কে হাঁটাহাঁটি করছে নুপুর পায়ে দিয়ে। তখন ওরা চিন্তা করলো যে কে এই ধরনের আওয়াজটা করছে, আমরা একটু দেখি। তো ওরা বের হলো, বের হওয়ার পরে আপনার তেমন একটা কাউকে পায় নাই, কিন্তু আস্তে 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 আপনার নুপুরের আওয়াজটা ওদের থেকে দূরে সরে যাচ্ছে। তারপরে ওরা কয়েকদিন এভাবেই চলছে। যাওয়ার পরে মাঝে মধ্যে বাসার ছাদে ওরা একটু বেড়ালে সাউন্ড পেতো। বেড়ালে যে ধরনের সাউন্ড, সেটা আসলে ওই মানে নর্মাল কোনো সাউন্ড না, একটু কান্নাকাটির সাউন্ড, যেটা খুবই ভয়ঙ্কর। তো ওরা এই ধরনের সাউন্ড শুনতো। তারপর আপনার বাসার ছাদের মধ্যে দৌড়াদৌড়ি, বিভিন্ন সাউন্ড আসতো। তারপর ওরা একদিন সবাই ডিসাইড করলো যে ওরা একসাথে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখবে। তারপর ওরা আপনার একদিন রাতে সবাই মিলে বসে আছে যে আজকে যেভাবে হোক এরা বের করবে কাহিনীটা কি। এরপর সবাই মিলে রাস্তার মধ্যে গেল। সরি, যখন রাত 1টা কি 1:30 তখন আবার সেই নুপুর আওয়াজটা, তখন সবাই বের হয়ে গেছে একদম রাস্তার মধ্যেই, যে আজকে দেখবে কি হচ্ছে এখানে। ওরা গেল। রাস্তা যাওয়ার পরে তারা একজন নোটিস করলো যে বাসার ছাদে সেই বিড়ালটা বা কুকুরের আওয়াজ আসতেছে, কিন্তু সাউন্ড গুলা নর্মাল না, একটু অন্য টাইপের সাউন্ড। সবাই আবার দৌড়ে বাসার ছাদে গেল। বাসার ছাদে যাওয়ার পরে দেখে যে বিভিন্ন জায়গায় আপনার মাছের কাঁটা, তারপরে এই হাঁস মুরগি, আমরা যে খাবার দাবার করতাম ওইগুলা, মাছের কাঁটাগুলা বা মুরগির হাড্ডি গুলো আমরা ফেলে দিতাম, ওইগুলা ছাদের উপরে এক একটা জায়গায় মানে ছড়াই ফিরে রাখছো ওইগুলা। তো এইভাবে ঘুরতেছে। তখন ওরা ভয়ে স্যারকে বলে নাই, যে আসলে স্যার বিশ্বাস করবে নাকি ওখানে, আর বললে ওরা বিশ্বাস করবে না, আবার ওটা হাসাহাসি করবে এগুলো নিয়ে। তো আমার একটা কাকা ছিল, উনি তখন ক্লাস 10-এ পড়তো, উনি আমাকে খুবই আদর করতো। তো আমি একদিন রাত 1:30 বাজে, 1:30 কি 2টা, আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুমে গিয়ে আমি হঠাৎ করে একটু নোটিস করলাম যে বাসার ছাদে সেই বিড়ালের আওয়াজটা বা বাসার ছাদে কেউ লাফালাফি করতেছে, এই ধরনের একটা সাউন্ড। তখন আমি ছোট ছিলাম, এই জন্য ভয়ে আমি দৌড় দিছি, দৌড় দিয়ে কাকার কাছে গেলাম। কাকার কাছে যাওয়ার পর আমি কাকাকে বললাম যে আমি বিড়ালের সাউন্ড শুনছি, কিন্তু আমার কাছে খুব ভয় লাগছে। তখন কাকা বললো আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তখন ওনার আবার খুব সাহস ছিল। আমি কাকাকে বললাম, কাকা আপনি একটু কাজ করেন, আপনি সিঙ্গেলে গিয়ে একটু দেখেন তো ছাদে কি হচ্ছে। তো কাকা ছাদে গেল। ছাদে যাওয়ার পরে হুম। ছাদে যাওয়ার পরে উনি যখন দরজাটা খুললো ছাদের,
কান্নাটা এক একবার এক এক জায়গায় থেকে যাচ্ছে, মানে ওনার সামনে আর আসছে না, উনি বারবার এই যে দিক থেকে কান্নার আওয়াজটা আসছে ওই দিকে যাচ্ছে, কিন্তু কাউকে পাচ্ছে না। তখন উনি একটু খেয়াল করলো যে ওনার মানে গাটা একটু কেমন ভার হয়ে গেছে, মানে পরিবেশটা একটু অন্য ধরনের হয়ে গেছে ওনার কাছে। তো মানে অনেক কথা বলবে বা উনি হাত পা নাড়াচাড়া করবে এই ধরনের কোনো অবস্থা উনি ছিল না। এরপর কিছুক্ষণ পরে উনি নেমে গেছে, নেমে যাওয়ার পরে এর পরের দিনে ওনার খুব জ্বর হয়ে গেছে। তো এখন সবাই মিলে ইয়ে করছে যে আমরা কি করব। তখন সব কাহিনী স্যারকে বললো, কিন্তু কই আমার যে আঙ্কেল যিনি মেইন ওটার, ওনাকে এখনো বলা হয়নি। আমাদের পড়ানোর জন্য 3-4 জন স্যার ছিল, তো ওনাদেরকে বলা হয়েছে যে আসলে ঘটনাটা কি। ওনারা ফার্স্টে শুনে হাসাহাসি করতেছে যে এটা কোনো কাহিনী নাকি, এসব হয় না, ভূত বলতে কিছু না। আমরা আসলে ওইভাবে বলি না যে এটা ভূতের কিছু। তো স্যার বলে আচ্ছা ঠিক আছে আমরা দেখি কি করা যায়। তখন আপনার আমার মেজো ভাইরা কাকারা ওরা মিলে, আর একজন কাকা আছে ওনার আবার 2 ভাই একসাথে থাকতো। একজন তো জ্বরে অবস্থা খারাপ, ওনার বড় ভাই আরেকটা ছিল, উনিও একসাথে পড়তো ক্লাস 10-এ। তো ওনারা সবাই মিলে আপনার বাসার দরজার সামনে কেতলি গেট ছিল, কেতলি গেটের সামনে আপনার পার্টি ভিতরে ওরা ঘুমায় পড়ছে। তখন আমার মেজো ভাইয়ের আর আরেকটা ফ্রেন্ডের ওনার একসাথে প্রায় আপনার পায়ের জিভ আঙ্গুল টান দিচ্ছে। ওনারা তখন ভয় পেয়ে লাফ দিয়ে উঠছে যে এটা কি হলো। তখন একজন জিজ্ঞেস করছে যে কেউ শয়তানি করছে নাকি। তখন ওরা বললো যে না এটা শয়তানি না। এই নুপুরের আওয়াজটা সে কন্টিনিউয়াসলি চলতেছে প্রতিটা দিন রাতে, প্রতিদিন রাতে 1টা কি 1:30টার পর থেকে এই নুপুরের আওয়াজটা। তারপর আমিও প্রায় টাইমে শুনতাম, কিন্তু তখন ভয় আসলে রুম থেকে বের হতাম না। তা আমার মেজো ভাই ওরা ওই দিন যখন ওদের বৃদ্ধাঙ্গুলে টান দিছে ওরা ভয় পেয়ে আর ইয়ে করে নেই। তখন আঙ্কেলকে জানানো হয়েছে যে আঙ্কেল এই সমস্যা। তখন স্যাররা বলে দিই স্যার এই সমস্যা তো হচ্ছে এটা, এই ধরনের একটা সাউন্ড আমরা পাচ্ছি, বা বাসার ছাদে আপনার বিভিন্ন জায়গায় মাছের কাটা বা এই মুরগির হাড্ডি এগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু বিভিন্ন সাউন্ড আসতেছে। এরপর তারা সবাই মিলে ডিসাইড করলো যে আমরা তাহলে মিলার তেলে মিলার দিয়ে হয়তো এটা সমস্যাটার সমাধান হবে। এরপরে মিলার দেওয়ার পরও প্রায় টাইমে আপনার 1টা-1:30টার পরে সেই নুপুরের আওয়াজটা হওয়ার পরে আমরা তার 2-3 মাস পরে ওই বাসাটা ছেড়ে দিই। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের মতো সময় শেষ এবং আমাদের আজকে বিদায় দিতে হবে। এবং এতক্ষণ পর্যন্ত যে ঘটনাগুলো শুনলেন সেই ঘটনাগুলো যদি এতটুকু আপনাদের আনন্দ দিতে পারে তাহলে আমরা খুশি হব। এবং আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনারা আপনাদের ঘটনাগুলো লিখে পাঠান আমাদের